নমস্কার, শুভ সন্ধ্যা। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুভ সন্ধ্যা স্যার, শুনতে পাচ্ছি। বেশ, বেশ, বেশ। কেমন আছেন আপনারা সকলে? হ্যাঁ, ভালো আছি। চলো, আমরা তাহলে ধীরে ধীরে এগিয়ে যাই। চলুন, কথা পরিষ্কার আসছে তো? হ্যাঁ হ্যাঁ, স্যার। পরিষ্কার আছে। বেশ, বেশ। আচ্ছা স্যার, একটা জিনিস আমার একটু জানার ছিল, সেটা হুম, একটু বলবেন। এই যে এই যে ধরুন অ আ এর উপরে একটা মানে ড্যাশ মতো, তারপরে ইউ এর উপরে উ, ইউ এর এগুলোর মানে কি? আর এই যে আমার মধ্যে উমো, ইঙো, এই যে নয়, এন এর উপরে একটা পুটকি ফুল স্টপের মতন, এন ইঙোর নিচে এন এর উপরে একটা মানে এস এর মতন, এইগুলো ঠিক আমি বুঝতে পারছি না, আর আমার মধ্যে এগুলো আসছেও না ঠিক মতো। এইটা একটু বলছিলাম, যদি আরেকবার একটু বলে দেওয়া যায়। মানে যখন আপনি ইংরেজিতে লিখতে যাচ্ছেন, তখন ইংলিশ বর্ণগুলোর মাথায় বা নিচে কিছু যুক্ত হচ্ছে। আপনি কি সেটা বলতে চাইছেন? হ্যাঁ, সেটা বলতে চাইছি, মানে সেই জন্যই মানে অ আ, তাহলে এই যে আমার কি কিছু ভুল হচ্ছে? ই ই এইগুলো, এই পুটকি বা ড্যাশ এগুলোর বা হাইফেন এগুলোর মানেটা যদি একটু মানে এই উচ্চারণের ক্ষেত্রে আর কি নিশ্চয়ই এটা বোঝানো হয়েছে, কিন্তু সেটা আমি ঠিক বুঝতে পারছি না যে এই কিভাবে উচ্চারণটাকে আমি ঠিক করছি নাকি ভুল হচ্ছে, এইটা আমি বুঝতে পারছি না, তাই বলছি। আহ, আমি বুঝতে পেরেছি। আমি যেই একটা টেবিল আপনাদের দেখিয়েছিলাম গত ক্লাসে, যেমন ক, কা, কি, কি, কু, আপনি কি ওখান থেকে বলতে বলতে চাইছেন, নাকি না, ক? ওখান থেকে না, আমি একদম প্রথমে যে আপনার যে বইটা আছে বর্ণমালা, তার 1 নম্বর পেজে যেটা, সেটাই আচ্ছা, বলবেন। এখন আমি আচ্ছা, পুরোটা আচ্ছা, 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 পড়ছিনি, সেইটা আচ্ছা, বলছি। বুঝেছি। দেখুন, দেখুন, প্রথম কথা, এটা আমাদের সিলেবাসে নেই, আর এই মুহূর্তে আপনাদের জানারও কোনো প্রয়োজন নেই, কারণ ওটা খামোখাই একটু বার্ডান হয়ে যাবে মাথার উপরে। এবারে যেহেতু আপনি ইন্টারেস্ট দেখালেন, আমি সামান্য আপনাদেরকে আমি বলে দিতে পারি, সেটা না। তো এইটা ওইটা নিয়ে এখনই ভাবতে যাবেন না। আমরা যেহেতু দেবনাগরী অভ্যাস করছি, তো আমরা দেবনাগরীকে কেন্দ্র করেই পড়বো। ওকে, ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি। আপনি যে প্রসঙ্গটা তুলেছেন, কোনো অসুবিধা নেই। দেখুন, কিন্তু ওই ইংরেজিটাকে মাথায় রাখার কোনো প্রয়োজন নেই, কারণ ওটা আমাদের এই মুহূর্তে খুব একটা লাভদায়ক কিছু হবে না। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি তবুও আপনাকে একবার জানিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখুন, আশা করি স্ক্রিন টাইম দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি। আগে আমরা বন্দনা হ্যাঁ, হ্যাঁ, মঙ্গলাচরণ করে দেখুন। নিই, তারপরে শুরু হুম, করছি। ঠিক আছে। ॐ सहना भवतु, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या, सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रेयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय
स्वामिने तापहारिणे। ওকে, তো ম্যাডামের প্রশ্নের যেটা করলেন ওখান থেকে আমরা শুরু করি, তারপরে আমরা ধীরে ধীরে সামনে যাব। আহ, ইংরাজিকে যখন, সরি, সংস্কৃতকে আমরা যখন ইংরেজিতে লেখার চেষ্টা করি, তখন সেখানে আমরা কিছু নিয়ম মেনে চলি। সেই নিয়মগুলোই হচ্ছে এই রকমটা দেখায়। কারণ আমি একটু বার করে নিই, তাহলে সুবিধা হবে। আহ ম্যাডাম এটা বলতেই চেয়েছিলেন, আমি বুঝে গেছি। দেখুন, আচ্ছা আমি একটু এটা কানেক্ট করে নিই লেখাটা। আশা করি আপনারা লেখা দেখতে পাবেন এবারে। দাঁড়ান। দেখতে পাচ্ছেন তো? দেখুন। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, বেশ বেশ। ধরুন আমি এটা লিখলাম অ, তাই না? অটাকে আমি যখন বাংলায় লিখবো তখন এরকম লিখবো অ। কিন্তু সমস্যা হচ্ছে আমি যখন ইংরেজিতে লিখবো তখন আমরা কিভাবে লিখবো, তাই না? আইদার আপনি অ যেহেতু হ্রস্ব, আপনাকে অ এর জন্য ইংরেজির যদি কোনো মাত্রাকে অবলম্বন করি, তাহলে আমাদের লিখতে হবে এ। ম্যাম, আমি আপনার নাম ধরেই উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। ধরুন আপনার নাম শকুন্তলা, তাই তো? তো আপনি হ্যাঁ, ইংরেজিতে যখন লিখছেন, বাংলায় যখন লিখছেন, সংস্কৃতে লিখলাম লয় আকার দিলাম, বাংলায় যখন লিখছি আমি লয় আকার দিচ্ছি। ইংরেজিতে যখন লিখছেন আপনি নিশ্চয়ই এল এ এরকম দেন, তাই না? হুম, হ্যাঁ, হ্যাঁ। না, ইংরেজিতে লিখলে না, না, শকুন্তলা, হ্যাঁ, হ্যাঁ, এলেই দি, তাই তো, এলে। হ্যাঁ। হ্যাঁ, এলেই দেন। এবারে বাঙালিদের উচ্চারণে কেমন প্রভাব আমাদের লেখাতে আসে দেখুন। হুম, আমরা এ বলতে কাকে বুঝি? অকে বুঝি, তাই না? হ্যাঁ। হ্রস্ব যেহেতু অ, তাই জন্য অকে বুঝি। হুম, তাহলে যখন কোনো অবাঙালি, অবাঙালি না, কোনো অভারতীয়, হুম, প্রত্যেক ভারতীয় শকুন্তলা নামটা জানে। ধরুন হুম, কোনো বিদেশি, হুম, তিনি যদি আপনার নামের স্পেলিংটা দেখে কি উচ্চারণ করবে? আইদার শকুন্তলা, হুম, শকুন্তলা সে উচ্চারণ করতেই পারবেন না, সে উচ্চারণ করবে হুম, শকুন্তলা। হুম, হুম, তাহলে অ এটাকে আমরা লিখি এর দ্বারা। আর হুম, যখন দীর্ঘ বোঝায় তখন দীর্ঘ বোঝানোর জন্য এর মাথায় আমরা একটা এরকম অ্যারো দিই, দাঁড়ি দিই, বা এরকম একটা ড্যাশ দিই। হুম, এইটাকে আমরা বোঝাতে চাই আ, এটা প্রয়োগ হুম, করার জন্যে। হুম, আপনারা যখন, আপনি যদি দেখেন যে আমাদের যারা তামিল ভাষায় কথা বলে, যারা মালয়ালি ভাষায় কথা বলে, মালয়ালামে কথা বলে, সাউথ ইন্ডিয়ানরা আমি বলার চেষ্টা করছি বেশিরভাগ ক্ষেত্রে, হুম, ওদের অ, আ এই দুটো লেখার উচ্চারণও আলাদা। ওরা হুম, যখনই আসবে তখন ওরা ডবল এ ব্যবহার করে। আচ্ছা। তাহলে যখন আপনি এল ডবল এ লিখছেন, তাহলে এটা হুম, নিশ্চয়ই দীর্ঘ আছে, আছে, এটা ওরা ভেবে নেবে। হুম, তো দক্ষিণ হুম, ভারতীয়রা লেখার জন্য ওরা কিন্তু ডবল ব্যবহার করেন। আমি একটা উদাহরণ দেবো আপনাদের। আধার বানান দেখুন, আমাদের যে আধার কার্ড আছে, আধার বানান হুম, দেখুন কি লেখা আছে? এ হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ, ডবল এ আছে। ডি এইচ এ এ আর, এটাই আধার বানান দেখবেন। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আয়ের জন্য ওরা কিন্তু ডাবল এ ব্যবহার করেছে। ও, এখানেও আচ্ছা। আছে, এর জন্য কিন্তু হুম, ওরা ডাবল এ ব্যবহার করেছে। আচ্ছা, ধরে আচ্ছা। নিন যদি আধার শব্দটা পশ্চিমবঙ্গ থেকে আসতো, ধরুন হুম, পশ্চিমবঙ্গের যারা হর্তাকর্তা আছেন তারা করছেন, তারা করলে কি করতো? এ ডি এইচ এ আর লিখে তো দিলাম, হুম, কিন্তু হ্যাঁ, এটাকে হ্যাঁ, আমরা হুম, অধরও বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আমি হ্যাঁ, বাংলায় অধরও বলতে পারি, আবার হুম, হুম, আধারও বলতে পারি, তাই না?
তাহলে হ্যাঁ স্পেসিফিক হ্যাঁ আমি ঠিক। কি বলবো? ও স্পেসিফিক আচ্ছা। আমি কি বলবো, তাই না? অধরও হুম হতে পারে, আদারও হতে পারে। দুটো শব্দ স্পেলিং যখন লিখছেন দেখুন ওটাই আসবে, ADHAR, তাই হুম না? হুম, ঠিক। তো এইসব কনফিউশন দূর করার জন্য হুম হুম সংস্কৃতকে আমরা যখন ইংলিশের মাধ্যমে লেখার চেষ্টা করব, হুম হুম তখন সেখানে স্পেসিফিক মানে হুম এ, আ হুম মানে এর মাথায় একটা আমরা হাইফেন দিয়ে দেবো, মানে এটা আ, হুম হুম এটা হুম বোঝানোর জন্য। তাহলে শকুন্তলা আপনি যখন লিখতে চান, হুম, এ লিখে মাথায় একটা হাইফেন দিয়ে দেন, মানে এটা আচ্ছা। আপনি বোঝাচ্ছেন। তো এই ও জিনিসটা এখানে দেওয়া আছে, এবারে পরিষ্কার। হ্যাঁ 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 হ্যাঁ, পরিষ্কার। আসলে আমি জিনিসটা এখানে ভেবেছি দেওয়া আছে। বোধহয় উচ্চারণটা ঠিক করার জন্য আমি ওটা দেখছিলাম। না 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 আমি তো না না ভাবছি না, কি হবে। উচ্চারণ তো ইংরাজি থেকে আসবে না, উচ্চারণ তো হ্যাঁ। আমাদের সংস্কৃত থেকেই আসবে। আপনি হুম যখন হুম ইংরাজিতে লিখতে যাবেন, তখন হুম, সংস্কৃতটাকে আমি যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে ইংরাজিতে লেখার চেষ্টা করি, তাহলে কেমন হুম। আসবে এরকম। আচ্ছা আচ্ছা, ও তেমনি ই, আচ্ছা। ছোট হুম দিয়ে আমরা ই লিখি, বড় হলে ই এর মাথায় আবার একটা ড্যাশ, তখন এই এই যে ই এর মাথায় পুটকিটা, এটা কিন্তু চলে যাবে, জাস্ট একটা ড্যাশ হ্যাঁ বসে যাবে, এটা হ্যাঁ বড় ই। হ্যাঁ 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 তেমনি ইউ, এটার ক্ষেত্রেও সেম, ইউ এর মাথায় বসে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেমনি ঠিক। তেমনি দেখুন, রি, হুম আর এর নিচে কিন্তু একটা পুটকি। হুম হুম জেনারেলি আমরা যখন লিখবো র, হুম হুম হুম, লেখার জন্য আমরা কিন্তু আর ব্যবহার করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে রি আছে, তো রিটাকে স্পেসিফিক করার জন্য আর এর নিচে একটা বুটকে দেওয়া হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন আপনি র লিখবেন তখন সে হুম জাস্ট আর, হুম হুম হুম, এরকম ভাবে আমরা লিখবো। হ্যাঁ ঠিক। ঠিক তেমনি রিটাকে করার জন্য এখানে একটা ড্যাশ দেওয়া হলো। হুম হুম তেমনি লরি, ল, হুম কে আমরা লেখার জন্য ব্যবহার করি এল, হুম হুম ব্যবহার করি। এটা হুম যেহেতু লরি, এটাকে হুম আলাদা হুম, দেখা দরকার, তখন লয়ের পিছনে বা নিচে একটা ফুটকি দেওয়া হলো। আচ্ছা। এরকম ভাবে এ, আই, হুম ও, হুম, ঔ, আহা, এরকম আমরা ব্যবহার করে হ্যাঁ থাকি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝেছি, ঠিক আছে। তো আপনার যেমন ধরুন নাম, আমি যদি এখানে লিখি আপনার নাম শকুন্তলা, হুম আহ, তো এটাকে আমি যদি সংস্কৃতে লিখি কি হবে? হুম শকুন্তলা, এরকম হবে, হুম, তাই না? হ্যাঁ হ্যাঁ এটাকে হ্যাঁ, যদি আমি এটাকে যদি আমি ওই সংস্কৃতটাকে যদি আমি ইংরেজিতে লেখার চেষ্টা করি, তাহলে হুম কেমন হুম, আসবে দেখুন। এটা এস, এই এস মানে কিন্তু দন্তেস স। হ্যাঁ হ্যাঁ যখন হ্যাঁ, এর মাথায় এরকম একটা দেবো, তখন এটা হবে তালবস্য। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, ও এটা হলো তালবস্য। তারপরে হুম এস এইচ, আর হুম দিতে হুম, লাগবে না, কারণ এই এস মানেই তালবস্য হয়ে গেল। হ্যাঁ 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 এবারে হ্যাঁ, ঠিক। কু, হ্যাঁ এবারে কু, হ্যাঁ হ্যাঁ, কে, ইউ, হুম দাঁড়ান এখানে একটা এ বসবে, যেহেতু আমাদের অকার যুক্ত আছে না। ও আচ্ছা আচ্ছা, সো হুম, কুন, এবার দন্তান্বয় হুম, ত আছে, হ্যাঁ হ্যাঁ, দন্তান্বয় ত এরকম এন লিখে টি, টি এ হুম এল এ, এল এর মাথায় আবার হুম, এরকম। তো আচ্ছা আচ্ছা, আপনার নামের বানানটা এরকম হবে আসলে, ও আচ্ছা, সংস্কৃতটাকে হুম, যদি আমি ইংরেজিতে লেখার চেষ্টা করি। বুঝে এসছি, তো হুম এইভাবে সমস্ত কিছু নির্ধারণ করা হয়। হুম আপনাদের আমি একটা ওয়েবসাইট দেখাতে পারি, এই ওয়েবসাইটটা খুব সুন্দর। দেখুন আমি আপনাদের একটা ওয়েবসাইট দেখাচ্ছি। আহ, স্যার একটা প্রশ্ন স্যার। হুম হুম, বলুন বলুন। স্যার এই ফোনেটিক্সটা কি স্যার সব সব জায়গায় সংস্কৃত উচ্চারণের জন্য ব্যবহৃত হয় স্যার? হ্যাঁ, যখন আপনি সংস্কৃতটাকে ইংরেজিতে লিখতে চাইছেন, তখন এরকমটা ব্যবহৃত হয়। বই টয়ে দেখবেন এরকম ব্যবহৃত হয়, যখন সংস্কৃতকে ইংলিশে লেখা হচ্ছে এরকম ব্যবহৃত হয়। স্যার আমি আপনাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি একটা, তো দেখুন। দেখুন আমি একটা ওয়েবসাইট খুলেছি, এই ওয়েবসাইটটা হচ্ছে সংস্কৃত, এই ধরনের একটা ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, দেখতে পাচ্ছেন তো? এবার আমি একটু সেটিং করে নিই, ধরুন আমি দেবানগরীতে কিছুটা লিখতে চলেছি, দেখতে পাচ্ছেন তো আপনারা? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখুন। হ্যাঁ, তো আমি এখানে লিখতে চলেছি আহাম বিদ্যালয়ম গাচ্ছামি, আমি বিদ্যালয়ে যাচ্ছি। সামান্য একটা লিখলাম আহাম বিদ্যালয়ম গাচ্ছামি, আমি এই পাশে লিখলাম আহাম বিদ্যালয়ম গাচ্ছামি, আমি বিদ্যালয়ে যাই। এইটাকে আমি যদি ইংরেজিতে লিখি, তাহলে পুঙ্খানুপুঙ্খ হবে কি আসবে, দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কি আসবে।
দেখো কি এলো এখানে। দেখুন, দেখতে পাচ্ছেন কি লেখা এসছে? দেখতে পাচ্ছেন কি না? একটু বড় করতে হবে। আচ্ছা দেখুন, একটু বড় করে দিচ্ছি। এবারে দেখুন, দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। তো আহাম, তো অহমের জন্য দেখুন, যখন এটা ইংরেজিতে লিখলাম কিরকম দিল, AHAM, আহাম। এটাকে লিখলাম আমি বিদ্যালয়ম, বিদ্যালয়ম। দেখুন এখানে কিন্তু পেট কাটা ব না, আমরা আগে আলোচনা করছিলাম, তাই জন্য এখানে এসছে ভি। আর এই ভি দিয়েই কিন্তু লেখা হয় বিবেকানন্দ, ব লেখা হয় না। ভি দিয়ে কিন্তু বিবেকানন্দের নাম লেখা হয়, কারণ এটা ও, পেট কাটা ব কিন্তু এটা মোটেও না। তো বিদ্যা আকার আছে, দেখুন এই আকারের দরুন এখানে একারের মাথায় এ এসছে। বিদ্যালয়ম গচ্ছামি, এখানেও আকার আছে, এখানেও এসছে। তো যখনই আমরা সংস্কৃতকে ইংরেজিতে লেখার চেষ্টা করি, আপনি যখন বিদেশি বা যারা সংস্কৃত দেবনাগরী জানে না, তাদের কাছে যখন আপনি স্ক্রিপ্ট লিখবেন, এইভাবেই লিখতে হবে ইংরাজিতে, তাই না? আমরা যখন জার্নাল লিখি, পাবলিশ করি, এইভাবেই লিখি আমরা। তো না হলে অসংস্কৃতজ্ঞরা তো বুঝতে পারবে না, তাই না? তো এই জন্য, তো মোটামুটি একটা একটা ধারণা দিলাম। এটা নিয়ে এত মাথা আহ ভর্তি করবেন না, কারণ এটা আমাদের খুব একটা কাজে এই মুহূর্তে লাগবে না। এই মুহূর্তে আমরা ভাষাটাকে কি করে আয়ত্ত করব, শিখবো, কিভাবে উচ্চারণ করব, সেটুকুনি, যেটুকুনি আমরা ক্লাস আলোচনা করছি তার মাধ্যমেই। এই ইংরেজি টিংরেজি আমরা বারে বারে আর আনবো না এসব। হ্যাঁ মানে আমি সেজন্য বলিনি, হ্যাঁ আমি বুঝতে না, পারি আমি না, বুঝতে জানি পেরেছি, যে কি, বুঝতে পেরেছি আমি। আমি এটা এটা সাহায্য নিয়ে আমি উচ্চারণটা ঠিক করার চেষ্টা করছিলাম, তা করতে না, গিয়ে আমরা বুঝতে পারছি ইংরেজিতে সাহায্য নেব না, আমরা ইংরেজিতে হ্যাঁ সাহায্য ঠিক নেব না, ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কারণ ইংরেজি সাহায্য নিলে আপনি বুঝতে পারবেন না। আমরা ওই যেমন মাত্রার অভ্যাস করেছিলাম না, ক, কা, কি, কি, কু, কু, ক্রে, কে, কই, কো, কৌ, কম, কাহা, এর সাহায্য নেব। এই নিয়ে আমরা উচ্চারণ করবো, কেমন? ঠিক আছে ঠিক আছে। হুম, বেশ, চলুন আমরা আজকে আমাদের পাঠ্যাংশ শুরু করি। আজকে আমরা কয়েকটা জিনিস নতুন নতুন পড়বো, নতুন না, আপনারা অন্যান্য স্যারেরাও শুরু করেছে ইতিমধ্যে। আমি আমার মতো করে শুরু করব, আমি আলাদাভাবে আমার মতো করে পড়াবো। তো একটা জিনিস প্রথমে আমরা পড়বো, সেটা হচ্ছে লিঙ্গ। কি? লিঙ্গম। কি জিনিস? লিঙ্গম। কি জিনিস আমরা পড়বো? একটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে লিঙ্গম। এই লিঙ্গমকে, এই লিঙ্গমকে ইংরেজিতে আমরা কি বলবো? কি বলবো ইংরেজিতে? জেন্ডার। জেন্ডার। একদম। তারপরে আমরা পড়বো वचन, वचनम, নাম্বার। তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পুরুষ। পুরুষকে আমরা কি বলবো? পার্সন। আমাদেরকে বুঝতে হবে প্রত্যেকটা জিনিস ছোট ছোট ভাবে আমাদেরকে বুঝতে হবে। চলুন তাহলে ধীরে ধীরে শুরু করা যাক। সংস্কৃতে আমরা 3 ধরনের লিঙ্গ কথা পাই। একটা পুংলিঙ্গম, একটা পুংলিঙ্গম, দ্বিতীয়টা অবশ্যই স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গম, এবং তৃতীয় যেটা, সেটাকে আমরা বলবো নাপুংসকলিঙ্গম। নাপুংসকলিঙ্গম, বাংলাতে এটাকে আমরা ক্লীবলিঙ্গ বলে অভ্যস্ত।
সংস্কৃতে আমরা ক্লিব এই শব্দটা ব্যবহার করব না, নাপুংসাকা এই শব্দ ব্যবহার করব। একটা পুংলিঙ্গম, একটা স্ত্রীলিঙ্গম, একটা নাপুংসকা লিঙ্গম। ইংরেজির যে লিঙ্গ ব্যবস্থা, বাংলার যে লিঙ্গ ব্যবস্থা, তার থেকে কিন্তু সংস্কৃত লিঙ্গ ব্যবস্থা আলাদা। কিভাবে আলাদা দেখবেন? দেখুন, স্কুল, বাংলাতে বিদ্যালয়, কোন লিঙ্গ? পুংলিঙ্গ তো না, স্ত্রীলিঙ্গও তো না, ক্লিবলিঙ্গ। ক্লিবলিঙ্গ, ক্লিবলিঙ্গ, তাই না? ক্লিবলিঙ্গ। তার মানে স্কুল ইংরেজিতে কি হবে? না পুংলিঙ্গ, না ম্যাস্কুলাইন, না স্ত্রীলিঙ্গ, নিউট্রাল। নিউটার, নিউটার। কিন্তু সংস্কৃতে এরকমটা বিচার করা হয় না। তো যখন বাংলা ইংরেজি আমরা দেখছি, তখন জিনিসটার সত্তা সেই অনুযায়ী আমরা লিঙ্গ নির্ধারণ করছি। জিনিসটা কিরকম দেখতে, তার সত্তা কিরকম। সংস্কৃতে আমরা বস্তু দেখে লিঙ্গ নির্ধারণ করি না। অন্যান্য ভাষাতে আমরা বস্তুকে দেখে লিঙ্গ নির্ধারণ করি। প্রথমে বস্তু দেখে লিঙ্গ নির্ধারণ করা হয় অন্যান্য ভাষাতে। সংস্কৃতে বস্তু দেখে লিঙ্গ নির্ধারণ করা হয় না। তাহলে কি দেখে লিঙ্গ নির্ধারণ করা হবে? শব্দ দেখে। কি দেখে? শব্দ দেখে সংস্কৃতে লিঙ্গ নির্ধারণ আমরা করি। শব্দ দেখে আমরা লিঙ্গ নির্ধারণ করি। উদাহরণ দেওয়ার আমি চেষ্টা করছি, দেখুন। যে সমস্ত শব্দের শেষে আমরা এইরকমটা পাবো এই মুহূর্তে, আপনারা যেহেতু প্রাথমিক স্তরে আছেন, এই মুহূর্তে বোঝানোর জন্য আমি বোঝাচ্ছি। এটাই কিন্তু একদম আলটিমেট না, আপনাদের যাতে একটা দৃঢ় ধারণা হয় তাই জন্য আমি এরকম বলছি। যখনই আপনারা ধীরে ধীরে আরো এগোবেন, আরো নতুন নতুন তথ্য শিখবেন। এখন একদম প্রাথমিক অবস্থায় আমি কিছু কথা বলছি। যে কোনো শব্দের শেষে যদি আহা এরকমটা চলে আসে, নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলে দেবেন এটা পুংলিঙ্গ। কি লিঙ্গ? পুংলিঙ্গ। দেখুন, রামাহা, শেষে আহা আসছে, তাই না? শ্যামাহা, শেষে আহা আসছে। তেমনি বিদ্যালয়াহ, দেখুন বিদ্যালয়ের শেষেও কিন্তু আহা আসছে। তো কাজেই বিদ্যালয় এটা পুংলিঙ্গ। তো সংস্কৃতে আমরা কিভাবে লিঙ্গ নির্ধারণ করছি? শব্দ দেখে, বস্তুকে দেখে না। রাম শ্যাম এরা সব ভাষাতেই পুংলিঙ্গ হবে, কিন্তু বিদ্যালয় বাংলা ভাষাতে পুংলিঙ্গ হবে না, ইংরেজিতেও পুংলিঙ্গ হবে না, কারণ ওখানে বস্তু দেখে বিচার করা হচ্ছিল। এখানে কিন্তু আমরা বস্তু দেখছি না, শব্দ দেখছি। বিদ্যালয় কি ধরনের শব্দ? আকারান্ত শব্দ, তাই জন্য আমরা এটাকে পুংলিঙ্গ হিসাবে চালিয়ে দিতে পারি। তেমনি ছাত্রাহ পুংলিঙ্গ, তেমনি সরোবরাহা, সরোবর পুকুর। দেখুন সরোবর, পুকুর, তো পুকুর পুংলিঙ্গ কিভাবে হয়? সংস্কৃতে হয়, কারণ এই পুকুর এইভাবে লিঙ্গ নির্ধারণ হয় না। সরোবর এই যে শব্দ, এই শব্দ দেখে লিঙ্গ নির্ধারণ হয়। তো আজকের পর থেকে আপনারা এরকম মনে রাখবেন, যদি শব্দের শেষে অকারান্তের বিসর্গ চলে আসে, আহা আহা এরকম শোনায়, তাহলে চোখ বন্ধ করে বলতে পারবেন সেটা পুংলিঙ্গ শব্দ। রামহা, শ্যামহা, বিদ্যালয়াহা, সিংহহা, আমরা আরো দেখবো যখন এগোবো। পরিষ্কার? এক কথায় বলতে কি, এন্ডিং উইথ আহা। কি বলতে পারি আমরা? এন্ডিং উইথ আহা যদি থাকে, তাহলে এক কথায় পুংলিঙ্গ বলতে পারি। তাহলে স্যার আপনার কথা মতো আরো তো অনেক শব্দ আছে। কি শব্দ? যেমন আমি বলছি বিধি, এখানে তো আহা শোনাচ্ছে না, এখানে তো ইহি শোনাচ্ছে, এটাও পুংলিঙ্গ, তাই না? তেমনি গুণী, এখানে তো দীর্ঘি আছে, এটাও পুংলিঙ্গ শব্দ। তেমনি পিতা, এখানে আকার আছে, এটাও পুংলিঙ্গ শব্দ। তো আমার ক্লাসে আমরা এইসব শব্দ আলোচনা করব না। এই প্রত্যেকটা শব্দের সমার্থক শব্দ আপনারা এই অকারান্ত শব্দের দ্বারাই পেয়ে যাবেন। তো আমি সেইগুলোকে বেশি করে ফোকাস করার চেষ্টা করব, যাতে আপনাদের প্রাথমিক যে স্তরটা যেন একদম দৃঢ় হয়। অগ্নি,
এটাও পুংলিঙ্গ শব্দ, হস্যিকারান্ত, অগ্নি। ওকে। বায়ুহু, এটাও পুংলিঙ্গ শব্দ, কিন্তু আমরা এই সমস্ত শব্দ নিয়ে এই মুহূর্তে আলোচনা করব না। আমরা এখন কেবলমাত্র অকারান্ত পুংলিঙ্গ শব্দ নিয়ে আলোচনা করব। ওকে। পুংলিঙ্গম। বলতে পারবেন অগ্নি এর সমার্থক শব্দ কি? বাংলায় তো আমরা পড়েছি না, সমার্থক সিনোনিমস পড়েছি। অগ্নি, বায়ু, এদের সমার্থক শব্দ কি হতে পারে? অনল, অনল মানে কি? অনল মানে অগ্নি। অগ্নি। তো আপনি অগ্নি না বলে বলুন না অনলহ। দেখুন অকারান্ত শব্দ পেয়ে গেলাম তো, অনলহ, ব্যাস হয়ে গেল। তো এটা তো পুংলিঙ্গ শব্দ। ওই রাম শব্দের মতো চিনতে শিখে গেলাম, অনলহ। বায়ু, বায়ুকে আমরা কি বলতে পারি? পাবনাহ। তখন সমার্থক শব্দ আমরা পেয়ে যাব, প্রত্যেকটা শব্দের অল্টারনেটিভ আমরা শব্দ পেয়ে যাব। কিন্তু প্রাথমিক অবস্থাতে আমরা এই সমস্ত শব্দ নিয়ে বেশি প্রপঞ্চ সৃষ্টি করব না, কারণ আপনাদের বুঝতে অসুবিধা হবে কোনটা পুংলিঙ্গ হচ্ছে, কোনটা স্ত্রীলিঙ্গ হচ্ছে, সবকিছু ঘেটে যাবে। তো তাই জন্য কিছু নির্দিষ্ট এবং সুনির্দিষ্ট যে শব্দ, সেইগুলো নিয়ে আমরা এগোবো। স্ত্রীলিঙ্গকে আমরা দুভাগে ভাগ করতে পারি, এন্ডিং উইথ আ, আর একটা এন্ডিং উইথ ই, যেমন লতা, সীতা, কপাটিকা, উৎপীঠিকা। প্রচুর উদাহরণ আছে, আমরা দেখবো এগোবো। দেখুন প্রত্যেকটা শব্দের শেষে আ আ আ আ এরকম আছে। তো যদি শব্দের শেষে আ চলে আসে, চোখ বন্ধ করে নিঃসন্দেহে 95% কেস এটা পুংলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ, এরকমটা আমরা বলতে পারি। দীর্ঘিকারান্ত জেনে নিন, জননী, ভগিনী, নদী, লেখনী। লেখনী মানে পেন। স্যার পেন কি করে স্ত্রীলিঙ্গ হয়ে গেল? ওই যে বললাম, সংস্কৃতে বস্তু দেখে লিঙ্গ নির্ধারণ হয় না, কি দেখে হয়? শব্দ দেখে। লেখনী কি ধরনের শব্দ? ইকারান্ত শব্দ, তাই জন্য স্ত্রীলিঙ্গ। এইভাবে আমরা বিচার বিবেচনা করি। আর নপুংসক লিঙ্গ এই মুহূর্তে আমরা যেরকম ভাবে মনে রাখতে চেষ্টা করব, সেটা হচ্ছে এরকম। যখন দেখবেন পিছনে মকাত আসছে, ফলম, জলম, অন্নম, পত্রম, পুষ্পম, এইরকম যখনই আসছে, তখন সবকিছু কি হয়ে যাবে? নপুংসক লিঙ্গ হয়ে যাবে। তাহলে স্যার এটা কি এন্ডিং উইথ মা? মোটেও না, এটা এন্ডিং উইথ অ। কিন্তু আহ না, এন্ডিং উইথ এরকম আপনারা একটা বুঝতে পারেন। তাহলে আমরা তিনটে জিনিস পেলাম বেসিক্যালি, কি? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসক লিঙ্গ। পুংলিঙ্গের যখন আলোচনা করব তখন দেখবো আহা এরকমটা আসছে যখন, রামঃ, শ্যামঃ, বিদ্যালয়ঃ, এইভাবে। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে দুটি প্রকার, আকারান্ত লতা, সীতা, কপাটিকা, উৎপীঠিকা ইত্যাদি। ইকারান্ত জননী, ভগিনী, নদী ইত্যাদি। নপুংসক লিঙ্গ যখনই বুঝবো ফলম, জলম ইত্যাদি। তো এইভাবে এই মুহূর্তে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসক লিঙ্গের এইরকম ভাবে আমরা প্রয়োগ শিখবো। পরিষ্কার? আপাতত পরিষ্কার? বেশ, হ্যাঁ যদি পরিষ্কার হয়ে থাকে। হ্যাঁ, নেক্সট আসছি বচন। বাংলাতে দুটি বচন, এক বচন, বহু বচন। ইংরেজিতেও দুটি বচন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সংস্কৃত কিন্তু এক ধাপে গিয়ে, সংস্কৃতে বচন তিনটে, সংস্কৃতে তিনটে বচন। কি? এক বচনম, তারপরে দ্বিবচনম, তারপরে বহুবচনম। এটা কিন্তু পেট কাটা ব, বহু, পা ফা ব। একটা শব্দের মধ্যে দেখুন দুটি বয়ের উল্লেখ আছে, একটা পেট কাটা ব, একটা সিম্পল ব। বহুবচনম। তো এক বচনম, দ্বিবচনম, বহুবচনম। যদি একটাকে বোঝায়, যদি কোয়ান্টিটি এক হয়, এক বচন। কোয়ান্টিটি যদি দুই হয়, দ্বিবচন, তাই না? আর কোয়ান্টিটি যদি 2+,
তাহলেই বহুবচন। 2 প্লাস অ্যান্ড আপ। ওকে, এরকম আমরা লিখতে পারি, একবচন, দ্বিবচন, বহুবচন। ধরুন একটি রাম, তাহলে কি হবে? রামঃ। আমরা এগুলো সব শিখবো। দ্বিবচন কি হবে? দ্বিবচন হয়ে যাবে রামৌ। বহুবচন রামাহ। রামঃ, রামৌ, রামাহ। ঠিক তেমনি শ্যামঃ, শ্যামৌ, শ্যামাহ। একটা মুখস্থ করলে এই পৃথিবীতে সংস্কৃতে অকারান্ত পুংলিঙ্গ যত আছে প্রত্যেকটা মুখস্থ হয়ে যাবে যদি আপনি একটা মুখস্থ করেন। ছাত্রঃ, ছাত্রৌ, ছাত্রাः। অনলः, অনলৌ, অনলাः। পবনः, পবনৌ, পবনাः। সরোবরः, সরোবরौ, সরোবরাः। বিদ্যালয়ः, বিদ্যালয়ৌ, বিদ্যালয়াः। একটি বিদ্যালয়, দুটি বিদ্যালয়, তিন বা ততোধিক, দুইয়ের বেশি, তিন বা ততোধিক, তিন বা স্যার একটা ততোধিক। একটা কথা বলছি আমি একটু আপনাকে, বলছি হুম, এই যে শব্দরূপ ধাতুরূপ এই অকারান্ত বা ইকারান্ত এগুলো কি একটা দুটো করে দিয়ে দেবেন আমাদেরকে, নইলে কি করে মুখস্থ করবো, মানে কোথা থেকে পাবো, সেই জন্য না বলছি। না না, আপনাকে তাই হয়? আমি আপনাদের যেভাবে নিয়ে যাব, বাকি স্যারেরা হুম, কি করছে আমি জানি না। হুম, আমার ক্লাসে এসব কিছু নেই, আমি যেমন ভাবে নিয়ে যাব একটু দেখুন। আমি একটু আচ্ছা একটু পরেই বই ধরবো, আমি একটু পরেই বই ধরবো। তো আচ্ছা, যেমন ঠিক ভাবে আছে। নিয়ে যাব আপনাদের কিচ্ছু মুখস্থ করতে হবে না, আমি বলে দিচ্ছি। হুম, সিঙ্গেল কোনো জিনিস আপনাদের মুখস্থ করতে হবে না। আপনাদের আমি এত অভ্যাস করাবো, আপনি অভ্যাসের দ্বারা আপনাদের সবকিছু মনে থাকবে, কিচ্ছু আচ্ছা, মুখস্থ ঠিক করতে আছে, হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, কিচ্ছু মুখস্থ করতে হবে না। হ্যাঁ, কিছু কিছু জিনিস তো আছে সেগুলো তো মুখস্থ করতেই হবে, কিন্তু সব মুখস্থ করতে হবে এমন কিচ্ছু নেই। 100টা জিনিস থাকলে একটা মুখস্থ করুন, 100টা জিনিস হয়ে যাবে, এরকম। নেক্সট, স্ত্রীলিঙ্গ। যদি একটা লতা থাকে, লতা। যদি দুটি লতা থাকে তখন হয়ে যাবে লতে। আর যদি তিন বা ততোধিক থাকে তখন হয়ে যাবে লতাহা। লতা, লতে, লতাহা। সীতা, সীতে, সীতাহা। কপাটিকা, কপাটিকে, কপাটিকাহা। ঠিক তেমনি নদী। নদী একটা নদী, দুটি নদী থাকলে হয়ে যাবে নদ্যৌ, দৈজফলা উকার, নদ্যৌ। বহুবচন হয়ে যাবে নদ্যাহা, দৈজফলা আকার। নদী, নদ্যৌ, নদ্যঃ। ভগিনী, ভগিন্যৌ। স্যার এই রূপগুলো কিভাবে হচ্ছে বুঝবো কিভাবে? আমি যখন প্রসেস আসে ধীরে 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 যখন আমরা পড়তে শুরু করবো তখনই বুঝবো। নদী, নদ্যৌ, নদ্যঃ। আচ্ছা, জলম। ফলম, একটি ফল, ফলম। দুটি ফল, ফলে। তিন বা ততোধিক, फलानि। फलं फले फलानि। जलं जले जलानि। अन्नम अन्ने अन्नानि। पत्रम पत्रे पत्राणि। पुष्पम पुष्पे पुष्पाणि। তো এইভাবে আমরা বচন দেখলাম। তো একটা দেখলাম লিঙ্গ, একটা সামান্য একটা অনুভব করার চেষ্টা করছি। একটা দেখলাম লিঙ্গ, একটা দেখলাম বচন। পরিষ্কার? পুরুষ, পার্সন। বাংলাতে আমরা যদি বলি উত্তম, মধ্যম, প্রথম। ইংরেজিতে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো ইংরেজির সাথে কিন্তু সংস্কৃতের পুরুষ গুলিয়ে যেতে পারে। কিরকম আমি যদি উদাহরণ দিই, দেখুন। পুরুষ মানে পার্সন, তো সংস্কৃতে তিনটে পুরুষ। ফার্স্ট হচ্ছে প্রথম পুরুষ, প্রথম পুরুষः, এটা ফার্স্ট, প্রথম পুরুষः। তারপরে হচ্ছে মধ্যমা, মধ্যম পুরুষः। এবং ফাইনালি যেটা আসছে আমাদের হাতে সেটা হচ্ছে উত্তম পুরুষः। তো প্রথমে আসছে প্রথম, তারপরে আসছে মধ্যম, তারপরে আসছে উত্তম। এই প্রথম, মধ্যম, উত্তম মানে কি? সবসময় মনে রাখবেন এই উত্তম পুরুষ হচ্ছে আই উই। যদি আমি বলতে যাই আহাম, আমি, আহম মানে আমি, আমি, আমরা, সবকিছুই উত্তম পুরুষের মধ্যে পড়ে। মধ্যম পুরুষ মানে হচ্ছে তুমি, তুমি কে সংস্কৃতে বলা হয় ত্বম। ত্বম মানে তুমি, মধ্যম পুরুষ। পরিষ্কার? এবং প্রথম পুরুষ মনে রাখতে হবে না, মধ্যম উত্তম মনে রাখুন,
এই দুটো ছাড়া যা কিছু পসিবল এই জগতে সবকিছু প্রথম পুরুষ। শুধু মনে রাখুন, ত্বম মানে তুমি মধ্যম পুরুষ, আহম মানে আমি উত্তম পুরুষ। এই ত্বম এটা মধ্যম পুরুষ, যেটা ছাড়া আর কোনো কিছু মধ্যম পুরুষের উদাহরণ নেই। একটাই উদাহরণ, ত্বম তুমি। তুমি মানে মধ্যম পুরুষ, এছাড়া আর কোনো উদাহরণ পাওয়া যায় না। আহম আমি, উত্তম পুরুষের একমাত্র উদাহরণ আমি, আমরা, এছাড়া আর কোনো উদাহরণ নেই। তো কাজেই মধ্যম পুরুষ উত্তম পুরুষকে বাদ দিয়ে যা কিছু পড়ে রইল সবকিছু কোন পুরুষ? প্রথম পুরুষ। তাহলে বলুন, উপরে যে আমি এত শব্দ লিখেছি, রামः শ্যামः বিদ্যালয়ः ছাত্রः সরোবরः অনলः পবনः লতা সীতা কপাটিকা জননী ভগিনী নদী লেখনী জলম ফলম অন্নম পত্রম পুষ্পম কোন পুরুষ? সবকিছু কোন পুরুষের মধ্যে পড়ে গেল? প্রথম পুরুষ। প্রথম পুরুষ। এইভাবে মনে রাখবেন। প্রথম পুরুষ মনে রাখার কোনো প্রয়োজনই নেই। মধ্যম পুরুষ মনে রাখবেন তুমি, উত্তম পুরুষ আমি। এই দুটোকে বাদ দিয়ে যা কিছু সব প্রথম পুরুষ। ইংরেজিতে একদম সম্পূর্ণ কেস উল্টো। ইংরেজিতে ফার্স্ট পার্সন, তাই না? সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। আপনাদের মনে হবে আচ্ছা ফার্স্ট পার্সন মানে এখানে প্রথম পুরুষ। না, ইংরেজির যে ফার্স্ট পার্সন সংস্কৃতে সে কোন পুরুষ? উত্তম। এখানে প্রথম আছে, তাহলে ফার্স্ট পার্সন প্রথম পুরুষ? একদম না, ভুল। তো ইংরেজিতে যে ফার্স্ট পার্সন সে কিন্তু সংস্কৃতে উত্তম পুরুষ। ইংরেজি যে সেকেন্ড পার্সন সে কিন্তু সংস্কৃতের মধ্যম পুরুষ। আর ইংরেজিতে যে থার্ড পার্সন সে হচ্ছে সংস্কৃতের প্রথম পুরুষ। তো কাজেই আপনি যদি ইংলিশের সাথে ট্যালি করে এগোন, গুলিয়ে গেলেও যেতে পারে। তো কাজেই আমরা প্রথম মধ্যম উত্তম এইভাবে মনে রাখার চেষ্টা করব। এই ক্রম, প্রথম আগে আসবে, দ্বিতীয়তে মধ্যম, তৃতীয়তে উত্তম। ওকে, পরিষ্কার? দেখুন, এখানে একটা বৈপরীত্য চলে আসে। কিরকম দেখতে? একটা ভাষার ব্যাকরণের মধ্যে সেই সমাজের উদারতা কতটা লুকিয়ে থাকে তার একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। দেখুন, কেউ নেগেটিভ নেবেন না, এটা আমাদের মনে হয়েছে। ইংলিশে দেখুন প্রথমে কে আসছে? ফার্স্ট পার্সন, মানে প্রথমে আমি প্রথমে, তারপরে দুনিয়া যেখানে যাই যাক, প্রথমে আমি, আমার উদ্ধার আগে, আমি আগে যাব, আমি আগে খাবো, সমস্ত সুযোগ সুবিধা আমি আগে গ্রহণ করব। তো আমি সব সময়, আমি যেখানে কেন্দ্রবিন্দু, আমি প্রথম। মধ্যম পুরুষ কারা হয়? এই ফার্স্ট পার্সনের বা উত্তম পুরুষের যারা চেনা পরিচিত, বাবা মা বোন ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ, যারা কাছাকাছি, তারা সকলে মধ্যম পুরুষ। মানে আমরা বেসিক্যালি যাদেরকে তুমি করে কথা বলি, তাই না? তো তারা কি হয় যে আমি আমার নিকট আত্মীয়, তো প্রথম নিজের ভোগ বাসনা হওয়ার পরে আমি কি চাইবো? যে আমার কাছাকাছি যারা, আমার যারা আত্মীয় আছে তাদের একটু উন্নতি হোক। তো তাদের যখন উন্নতি হয়ে গেল, তারপরে আসছে থার্ড পার্সন, মানে তারপরে সমাজ, যেটুকুনি বেঁচে থাকলো ওই সমাজ ব্যবহার করবো। তো কলোনিয়াল মাইন্ডসেট কেমন ছিল? প্রথমে ফার্স্ট পার্সন আমি নিজে, তারপরে সেকেন্ড পার্সন আমার যারা কাছের, তারপরে পৃথিবী। সংস্কৃত দেখুন আগে কাকে স্থান দিচ্ছে? প্রথম পুরুষ। মানে আগে এই দুনিয়া। যখনই আমরা কোনো কাজ করতে যাব, এই সমাজের জন্য প্রথমে কাজ করব, সাধারণ মানুষের জন্য প্রথমে কাজ করতে যাব। তাই জন্য সেখানে সেলফ অহংকার কিন্তু আগে না। সেখানে আগে যে ব্যক্তিটার জন্য আমি কাজ করছি সেই ব্যক্তির প্রাধান্য বেশি। তো কলোনিয়াল মাইন্ডসেট নিজের প্রাধান্য, কিন্তু সংস্কৃতের মাইন্ডসেট আগে ব্যক্তি প্রাধান্য। তারপরে আসছে আমার কাছের মানুষ যারা, তাদের উন্নতি, উত্তম পুরুষ। সব শেষে গিয়ে যেটুকুনি বাঁচলো আমার, সব শেষে আসছে উত্তম পুরুষ। তো এইভাবে যদি আপনি দেখেন, একদম এই পুরুষের মধ্যেই সামাজিক দৃষ্টিভঙ্গি কোথাও না কোথাও একটা লুকিয়ে আছে। জানি না এরকম ভাবে কেউ দার্শনিক তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করবে না হয়তো, মেবি, কিন্তু আপনারা যদি এরকম ভাবতে পারেন, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন। রাজাদের চল ছিল তো, প্রথমে রাজারা, তারপরে রাজাদের কাছের মানুষরা, তারপরে প্রজা। কিন্তু যখনই আপনি ঋগ্বেদ সভ্যতা দেখেন, আমাদের যে বিগত 2000 বছরের ইতিহাস, সেখানেও তো রাজাদের পরম্পরা, সেখানেও সেম চলেছে।
কিন্তু সংস্কৃত তো তখন রচিত হয়নি, সংস্কৃত তারও আগে রচিত হয়ে গেছে ২৫০০ বছর আগে, তাই না? তখন সেখানে কিন্তু বৈদিক সভ্যতা, কে রাজা আছে, সাধারণ মানুষ সেখানে প্রথম, ধীরে 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 এইরকম প্রথম মধ্যম উত্তম। তো এরকম ভাবে আমরা ভাবতে পারি, কেউ ভালো কেউ খারাপ এরকমটা আমি বলতে চাইছি না, সমাজের দৃষ্টিভঙ্গি বিচার করছি আমরা। ওকে, তো প্রথম মধ্যম উত্তম, কিচ্ছু মনে রাখার প্রয়োজন নেই, শুধু মনে রাখুন উত্তম পুরুষ মানে আমি, মধ্যম পুরুষ মানে তুমি, এই আমি তুমি বাদ দিলে যা কিছু পড়ে রইলো সবকিছু প্রথম পুরুষ। তো প্রথম মধ্যম উত্তম, পরিষ্কার? তো এইভাবে আমরা একদম সিম্পলি একটা জিনিস করলাম, লিঙ্গ বচন পুরুষ। যদি আপনাদের এর মধ্যে থেকে কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জানান। চলুন তাহলে, যদি না থাকে তাহলে আমরা সামনে এগোই। আমি একটা বই আপনাদেরকে চেনাবো, এই বই থেকেই আমরা অভ্যাস করতে থাকবো এবার, একদম ফার্স্ট পেজ থেকে। দেখুন, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। আগে নির্ধারণ করুন, হ্যাঁ আগে নির্ধারণ করুন। কি নির্ধারণ করতে বলছি? দেখুন এখানে কিছু নেই, এখানে শুধু আছে লিঙ্গ। আচ্ছা বলুন তো বালকা কোন লিঙ্গ? পুংলিঙ্গ। পুংলিঙ্গম, বেশ। পুংলিঙ্গ। সিংহা, সিংহা কোন লিঙ্গ? পুংলিঙ্গম। পুংলিঙ্গ। পুংলিঙ্গ, ভেরি গুড। ওয়ানারাহা, আপনারা উচ্চারণ করুন, ওয়ানারাহা, নট ব, ইটস ওয়া, ওয়ানারাহা উচ্চারণ করুন। কোন লিঙ্গ বলুন? ওয়ানারহ। পুংলিঙ্গ, তাই না? পুংলিঙ্গ। গজাহা কোন লিঙ্গ? পুংলিঙ্গ। তো আপনাদের আমি টাস্ক দিলাম, এই বইটা আমরা তো পড়তে পড়তে যাব, যতটা পড়বো। Excuse me, sir. হ্যাঁ হ্যাঁ বলুন। What is Asia in the corner? হ্যাঁ At হ্যাঁ, the ওটা আমি corner, আসছি, Asia. পরে আসছি, একটু পরে আসছি। একটু পরেই ওখানে আসছি ম্যাম, ওকে, নো প্রবলেম। Okay, sir. শব্দগুলো আমি এই মুহূর্তে একটু চিনিয়ে দেওয়ার চেষ্টা করছি। গাজাহা, আমি যে কাজ দিলাম, প্রতি পেজে আপনারা একটা খাতা নেবেন, একটা পেজে লিখবেন পুংলিঙ্গম, তারপরের পেজে লিখবেন স্ত্রীলিঙ্গম, এবং আরেকটা পেজ নেবেন সেখানে লিখবেন নপুংসকলিঙ্গম। লিখে আমরা যখনই এই বইটা থেকে অভ্যাস করতে করতে যাব, পুংলিঙ্গের যত কিছু শব্দ আমরা পাবো আপনারা একটা লিস্ট বানাবেন, পুংলিঙ্গের নিচে সেই লিস্ট বরাবর লিখতে থাকবেন 1 2 3 4 করে। স্ত্রীলিঙ্গ শব্দ আমরা পাবো এরপরে, আকারান্ত হলে আকারান্তের নিচে লিখুন, দীর্ঘিকারান্ত হলে তার নিচে লিখতে থাকুন। আর নপুংসক পাবো, নপুংসক হলে নপুংসক শব্দ নপুংসকের নিচে লিখতে থাকুন। এইভাবে আপনাদের ভোকাবুলারি বাড়বে। ওকে, কিছু শব্দ চিনিয়ে দিই, তারপরে আমি আসল পয়েন্ট এখানে আসবো। বালক, দেখুন, বালকः, বৃদ্ধः, সিংহः, হরিণः, বানরः, ভল্লুকः, গজः, অশ্বः, যা যা শব্দ পাচ্ছেন কোন লিঙ্গের বলুন তো সব? পুংলিঙ্গের, তাই না? পুংলিঙ্গের দেখুন কত কত শব্দ পেয়ে যাচ্ছি আমরা। তো আপনি কি সব শব্দ মুখস্থ করতে যাবেন? কখনোই না। ভালো করে এই বইটাকে যখন দেখবেন শব্দকে চিনতে হবে যে কোন শব্দের কি অর্থ। তাই জন্য এই বইটাতে উইথ পিকচারাইজড পদ্ধতিতে সবকিছু দেওয়া আছে। এবারে এই প্রসঙ্গে আমরা যেটা এখন শিখবো সেটাই মেন কথা, সেটা হচ্ছে এ সাহা সাহা এর মানে কি? এ সাহা সাহা এর মানে কি? দেখুন তো, আমরা পড়েছিলাম না ইংরেজিতে দিস অ্যান্ড দ্যাট। দিস মানে যদি কোনো কাছের বস্তুকে বোঝাতে হয় তখন আমরা দিস ব্যবহার করি, দিস ইজ এ বয়, যদি বয়টা কাছে থাকে, তাই না? দ্যাট ইজ এ বয় যদি সেই বয়টা দূরে কোথাও থাকে, তাহলে একটা হচ্ছে ফার, একটা হচ্ছে নিয়ার। তেমনি সংস্কৃতে কোন শব্দকে আমরা কোনটা কাছে আছে কোনটা দূরে আছে কিভাবে বোঝাবো, তখন কি বলছে দেখুন,
আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি এই প্রকরণ কিসের চলছে, পুংলিঙ্গের। যা যা শব্দ দেখলাম কোন লিঙ্গের, সব পুংলিঙ্গের। তাহলে যদি পুংলিঙ্গের কোনো জিনিস কাছে থাকে বা দূরে থাকে, আর হ্যাঁ দেখুন এখানে সব কিন্তু এক বচন দেওয়া আছে, বহু বচন দ্বিবচন দেওয়া নেই এই মুহূর্তে। একদম একদম ফার্স্ট স্টেপ থেকেই আমরা শুরু করছি। তো পুংলিঙ্গের জিনিসকে কাছে বা দূরে অর্থে বোঝানোর জন্য কিভাবে আমরা বলি, ছবিটা দেখুন ভালো করে। এখানে একটা আঙুলের চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আশা করি। এখানেও একটা আঙুলের চিহ্ন দেওয়া আছে, আশা করছি দেখতে পাচ্ছেন। তাহলে দেখুন আঙুল থেকে এই বইটা কতটা কাছে আছে, আর আঙুল থেকে এই বইটা কতটা দূরে আছে। তার মানে এখান থেকে আমরা কি আন্দাজ করলাম, এটা হচ্ছে কাছে আর এটা হচ্ছে দূরে। পরিষ্কার? আমাদের তো প্রয়োগ করতে হবে, তাই জন্য বইয়ে কি রকম সূক্ষ্মভাবে হাতের ছবির মাধ্যমে কোনো বস্তুকে কাছে এবং কোনো বস্তুকে যে দূরে আছে সেটা দেখানো হচ্ছে। তো যদি কাছে যদি পুংলিঙ্গের কোনো বস্তু থাকে, তার ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি, এ সাহা বালকাহা, মানে দিস ইজ এ বয়, এটা বালক বা এ বালক। আর দূর অর্থে কি ব্যবহার করি আমরা, সাহা বালকাহা, দ্যাট ইজ এ বয়, সে বালক। তাহলে কি কি পাচ্ছি আমরা, এ সাহা বালকাহা, সাহা বালকাহা। এ সাহা, দেখুন মূর্ধন্যের উচ্চারণ করতেই হবে, মূর্ধন্য স, টা ঠা ডা ধা সা 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 সা, এ সাহা এ সাহা এ সাহা এ সাহা। ট ঠ ড ঢ, উচ্চারণের সময় জিভটা যেখানে যাচ্ছিল একদম জিভটাকে সেখানে রেখে, মানে স্ট্রেট রেখে সকার উচ্চারণ করুন। যে স বেরোবে সেটাই মূর্ধন্য স, স স স, এ সাহা এ সাহা বালকাহা। আর স উচ্চারণ করা অপেক্ষাকৃত সোজা, সিটি যখন মারি আমরা সা 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 সা, তো সাহা বালকাহা। তো এ সাহা সাহা, পরিষ্কার? আপনারা খাতা কোথাও লিখে নিন, পুংলিঙ্গ কাছে হলে এ সাহা, দূরে হলে সাহা, এইটুকু, ব্যাস আর কিচ্ছু না। এ সাহা বালকাহা, সাহা বালকাহা। দেখুন পরেরটা, এ সাহা সিংহ, এটা সিংহ, সাহা সিংহ, এটা সিংহ, তাই না? এ সাহা বানরাহা, এ বানর, সাহা বানরাহা, সে বানর। এ সাহা গজা, এটা গজ, হাতি, সাহা গজা, সে গজ। এখানে নানান উদাহরণ দেওয়া আছে। এ সাহা বালকাহ, সাহা বৃদ্ধ, এ বালক সে বৃদ্ধ। এ সাহা সিংহ, সাহা হরিণ, এ সিংহ, ওটা হরিণ। এ সাহা বানরः, সাহা ভল্লুকः। এ সাহা গজः, সাহা অশ্বः। এ সাহা ময়ূরः, সাহা শুকः। এ সাহা দণ্ডः, সাহা বৃক্ষः। এ সাহা ভিক্ষুকः। দেখুন সবকিছু পুংলিঙ্গ পাচ্ছি। সাহা নৃপः, এষः ছাত্রः, সः অধ্যাপকः। পরিষ্কার? এভাবে এখানে কিছু টাস্ক দেওয়া আছে, আপনারা চেষ্টা করুন কি হবে। বালক দেওয়া আছে, বালকের সামনে এ সাহা বসবে নাকি সাহা বসবে, কি হবে? এ সাহা বলবে, কি হবে? এ সাহা বালক, আরেকবার বলুন। এ সাহা বালক। এ সাহা বালকः, কেন এ সাহা হলো? যেহেতু আঙুল থেকে কাছে, ছেলেটা অত্যন্ত কাছে। কাছে আছে। হুম, এটা কি হবে? এটা অনেক দূরে, এটা কি হবে? সাহা সিংহ, সাহা সিংহ। সিংহः, বিসর্গ আছে, উচ্চারণ করতে হবে, বিসর্গকে ছাড়লে হবে না ম্যাডাম। হুম, তাই জন্য আমি এটা শোনার জন্যই আপনাকে বারে বারে জিজ্ঞেস করছি যে আপনি শেষটা কিভাবে করছেন। সাহা সিংহা। ওকে, হুম। নেক্সট বাকিটা বলুন। নাম্বার 3 কি হবে? সকালকে एषः वृद्ध्यः বৃদ্ধ না, আমরা বলবো বৃদ্ধ, দ আর ধ, বৃদ্ধ। আমরা বাংলা বলি না বৃদ্ধ, ব্যাস ওইটাই বৃদ্ধ। এষः বৃদ্ধः। আর একবার বলুন। एषः वृद्धः
গুড, ভেরি গুড। তারপরটা सः तरुणः সহ তরুণः, ও তরুণ, সহ তরুণः। নেক্সট, নাম্বার 5। एषः चषकः सः चषकः কোনটা सः নেব? এ घटः সাহা নেওয়া সাহা, কোনটা নেব? सः আমি স্বামীজির বাড়িতে প্রায় 3 বছর হলে পড়াচ্ছি। ধরুন যদি প্রতি বছরে আমি 3টে করে ব্যাচ পড়াই, তাহলে 3 বছরে আমি প্রায় 10-12টা ব্যাচ পড়িয়েছি। আপনারা আমার হয়তো 10-12 নম্বর ব্যাচ। তো আমি এই বইটা থেকেই ফলো করাই। তো যখনই এই প্রসঙ্গটা আসে, সকলে এ সাহা বলে, সকলেই এ সাহা বলে। কারণ ওই 1, 2, 3, 4 ওইখানে প্রথমে এ সাহা যেহেতু আসছিল, তো সেই অভ্যাস বশত 5 নম্বরেও কিন্তু প্রথমে এ সাহা, যিনি এ সাহা বলেছেন তিনি হয়তো এই অভ্যাস বশত হয়েই বলেছেন। কিন্তু এই বইটা এতটাই প্রামাণিক ভাবে তৈরি করা আছে, আপনাকে বুঝতে হবে যে আঙুল থেকে গ্লাসটা কতটা দূরে আছে। তার মানে এটা দূর অর্থে বলছে। তার মানে অবশ্যই এটা কি হবে? সাহা। যিনি সাহা বলেছেন, খুব সুন্দর বুদ্ধি করে বলেছেন। তো আমরা এমন অভ্যাস করে নি যে প্রত্যেকটা অভ্যাস একই রকম হবে, মোটেও না। অভ্যাসটা অবশ্যই করব, কিন্তু তার সঙ্গেও আমাদের পরিস্থিতি বুঝতে হবে যে কোনটা কোথায় আছে। পরিষ্কার? 6 নাম্বার কি হবে? গন্ডগোল হচ্ছে। एषः घटः एषः घटः। 7, एषः मीनः 8, सः मकरः सः मकरः। তো এষः সহ এর উদাহরণ কি আর প্রয়োজন আছে? এনাফ কি এতদূর? এষः সহ, এটা কি আর ভুল হবে? পুংলিঙ্গ কাছে হলে কি বলি আমরা? এষः। एषः দূরের জন্য আমরা কি ব্যবহার করি? सः সাহা। এষः সাহা, এষः সাহা। দেখুন কতগুলো পুংলিঙ্গ শব্দ পাচ্ছেন। তো আপনারা একটা পৃষ্ঠা নেবেন, লুজ পৃষ্ঠা না, যে খাতা আপনারা ব্যবহার করছেন, নোট করছেন, পিছন দিকে 2-3টে পৃষ্ঠা ছেড়ে দিন। একটা পৃষ্ঠাতে লিখুন পুংলিঙ্গম এন্ডিং উইথ আহা, স্পেসিফিক করে দিন পুংলিঙ্গম এন্ডিং উইথ আহা বলে যতগুলো শব্দ পাচ্ছেন যাতে রিপিট না হয়। ধরুন কোনো একটা শব্দ যদি রিপিট হয়ে যায়, আমার লেখার প্রয়োজন নেই। যখনই পুংলিঙ্গ শব্দ লিখে নেবেন 100টা, আপনার ভোকাবুলারি স্ট্রং হয়ে যাবে। ওকে, অনেক উদাহরণ আছে, এই আশা করি এই উদাহরণগুলো আর অভ্যাস করার প্রয়োজন নেই। আমি পিডিএফ আপনাদের দিয়ে দেবো, আপনারা হোম টাস্ক করবেন। লিখে নিন পেজ নাম্বার 5, হোম টাস্ক। হোম টাস্ক করে আমাকে পার্সোনালি পাঠাবেন, কেউ গ্রুপে পাঠাবেন না, কারণ গ্রুপে পাঠালে গ্রুপটা তো অফিসিয়াল। যদি অবান্তর মেসেজে গ্রুপ ভর্তি হয়ে যায়, তাহলে ভালো যে আমাদের নোটিফিকেশন, সেগুলো আমরা খুব অসুবিধা হবে আমাদের। তো আপনারা আমাকে এক কাজ করবেন, দুটো উপায় হতে পারে, দেখুন আমি বলে দিচ্ছি। ফার্স্ট উপায়, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, প্রথম উপায়। আর না হলে আমি আপনাদের জন্য একটা গুগল ড্রাইভে লিংক ক্রিয়েট করব, লিংক আমি দিয়ে দেবো ক্লাসের পরে, সেখানে ডেট মেনশন করা থাকবে, আপনারা সেখানেও আপলোড করতে পারেন। তো যেটা আপনাদের সুবিধা হয় আপনারা সেটা করবেন। আশা করি গুগল ড্রাইভটা হলে আপনাদের সুবিধা হবে। কিন্তু জানি না আপনারা সকলেই অ্যাক্সেস করতে পারবেন কিনা গুগল ড্রাইভ লিংক। নাহলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, অসুবিধা নেই। না, আমার হোয়াটসঅ্যাপে সুবিধা হবে। বেশ বেশ বেশ, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, কোনো অসুবিধা নেই। স্যার 9 নম্বরে যে সুকাহা রয়েছে ওটা কি টিয়া পাখি? টিয়া পাখি, সুকাহা। হ্যাঁ, আচ্ছা। টিয়া পাখি, তোতা পাখি দুটো কি একই জিনিস? আর না, মনে হয় একই জিনিস না। আলাদা আলাদা কি? টিয়া তোতা হতে পারে, আলাদা কি? যাই হোক, একবার দেখতে হবে টিয়া তোতা পাখি এক কিনা। বেশ, চলুন।
ওকে, চলুন এবার আসে স্ত্রীলিঙ্গ। ভালো করে বুঝুন, হ্যাঁ, স্ত্রীলিঙ্গ কি আছে? বালিকা। আমি আমাদের হোম টাস্ক কি দিলাম? পেজ নাম্বার 5 and 6 লিখে নিন। পেজ নাম্বার 5, পেজ নাম্বার 4, 5, 6, 4, 5, 4, 5 লিখে নিন। হোম টাস্ক পেজ নাম্বার 4, পেজ নাম্বার 5। চলুন স্ত্রীলিঙ্গ এবারে শব্দগুলোকে চেনার চেষ্টা করি। দেখুন কি লেখা আছে। বালিকা, এই যে বললাম স্ত্রীলিঙ্গের শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, শুনতে স্ত্রীলিঙ্গ দুটি প্রকার বলেছিলাম, একটা হচ্ছে আকারান্ত, একটা হচ্ছে ইকারান্ত। তো এখানে বেসিক্যালি আকারান্ত শব্দের প্রয়োগ বেশি দেওয়া আছে। বালিকা, লতা, শাটিকা, মালা, বালিকা, বৃদ্ধা, লতা, कलिका, शाटिका, पेटिका, माला, देवता, छात्रा, अध्यापिका, पत्रिका, पुस्तिका, পাঠশালা, গোশালা, মক্ষিকা, পিপীলিকা, কত কত ভুরি ভুরি উদাহরণ দেওয়া আছে। এর পরের ক্যাটাগরি আসছে ইকারান্ত। দেখুন সরস্বতী, পার্বতী, जननी, भगिनी, लेखनी, अंकनी, घटी, कर्तरी, दर्वी, चालनी। ওই যে বললাম স্ত্রীলিঙ্গের টেবিলটা করবেন। আকারান্ত কত কত শব্দ পাচ্ছেন, তেমন ইকারান্ত কত কত শব্দ পাচ্ছেন আপনারা কিন্তু নোট করবেন, আপনারা কিন্তু লিস্ট বানাবেন। আপনাদের ভোকাবুলারি বাড়লে আপনাদেরই সুবিধা। চেষ্টা করবেন এইভাবে আমি যেইভাবে ইনস্ট্রাক্ট করছি সেভাবে করার। তো যদি স্ত্রীলিঙ্গের কোনো কিছু কাছে থাকে, ইংরেজিতে তো সব কিছু নেই। দিস ইজ এ বয়, দিস ইজ এ গার্ল, দিস ইজ এ স্কুল। দিসটা সব জায়গার ক্ষেত্রেই কমন জিনিস। পুংলিঙ্গও যেমন চলবে, নপুংসকও তেমন চলবে, ক্লিবলিঙ্গও তেমন চলবে, নিউটারেও তেমন চলবে, ফেমিনাইনও তেমন চলবে। এবং সেম অ্যাজ ফর দ্যাট, দ্যাটটাও তাই। কিন্তু সংস্কৃতে কিন্তু এরকম নেই। সংস্কৃত ল্যাঙ্গুয়েজ এত ভ্যারাইটিস, এত বৈচিত্র্য, লিঙ্গ অনুযায়ী সবকিছু পরিবর্তিত হয়ে যাবে। তো যখনই আমি স্ত্রীলিঙ্গ প্রয়োগ করার চেষ্টা করব, তাহলে এষা বালিকা, এষা পুংলিঙ্গেতে কি হচ্ছিল? এষাহা। পুংলিঙ্গেতে কিন্তু এরকমটা হচ্ছিল এষাহা। এখানে কিন্তু আর এষাহা হলো না, এখানে কি হয়ে গেল? এষা বালিকা, কাছে। দূর হলে সা। একদম সিম্পল একটা জিনিস মনে রাখুন, যদি কাছে হয় না তাহলে একটা করে এ বসবে। ওখানেও এ বসেছিল এষাহা, এখানেও এ বসছে এষা। এইভাবে মনে রাখবেন। কাছে হলে উইথ এ, আর উইথআউট এ হচ্ছে দূর। এইটা মনে রাখলে মনে রাখতে পারেন আপনারা। তেমনি ঈশা লতা, এটা লতা। সা লতা, সেটা লতা। ঈশা শাটিকা, এটা শাড়ি। সা শাটিকা, সেটা শাড়ি। ঈশা মালা, সা মালা। এইভাবে চলুন কি হবে দেখুন। ঈশা পত্রিকা, সা পুস্তিকা, সবকিছু একই রকম। তেমনি সরস্বতী, এর ক্ষেত্রে একই রকম জিনিস। ঈশা সরস্বতী। আপনারা ভাববেন স্যার এখানে সরস্বতী আছে তাহলে এটা এসি এরকম হয়ে যাবে। আগে না, এসি হয় না। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা যেটা প্রয়োগ করি সেটা হচ্ছে ঈশা। আকারান্ত শব্দের ক্ষেত্রেও একই রকম হবে, বা ইকারান্ত স্ত্রীলিঙ্গ হলেও তার ক্ষেত্রেও একই রকম। তো এষা ইজ কনস্ট্যান্ট। এষা সরস্বতী, সা পার্বতী, এষা জননী, সা ভগিনী, এষা লেখনী, সা অঙ্কনী, এষা ঘটি মানে ঘড়ি, সা কর্তরি কাঁচি, এষা দর্ভি চামচ, সা চালনী। এইভাবে আমরা নানান উদাহরণ পাবো। আপনারা বলুন নাম্বার 1 কি হবে? ঈশা, ঈশালতা, নাম্বার 2 सा बालिका। সা বালিকা। নাম্বার 3 ঈশা एषा পেটিকা, पेटिका। 4 सा शाटिका। সা শাটিকা। 5 सा लेखनी। সা লেখনী। 6 एषा
अंकनी এষা অঙ্কনি। তো সা এষা বুঝতে পারছেন? নাম্বার 7 এষা ছুরিকা। এষা ছুরিকা, ছুরি। নাম্বার 8 সা চালনি। সা চালনি। ব্যাপারটা পরিষ্কার বুঝে গেল? হোম টাস্ক লিখুন পেজ নাম্বার 11, পেজ নাম্বার 12, পেজ নাম্বার 11 অ্যাড করে নিন। যেখানে হোম টাস্কের পেজ লিখছেন অ্যাড করুন পেজ নাম্বার 11। দেখুন কিছুই নেই, 3টে-4টে করে উদাহরণ আছে, কিছুই নেই। দেখুন শুধু এষা সাহা লিখে আপনি ওই শব্দটা লিখবেন, এষা অধ্যাপিকা, এই সা অধ্যাপিকা, এষা ছাত্রা, যেমনটা হবে শুধু লিখবেন তেমনটা, লিখে ছবি তুলে আমাকে পাঠাবেন। যদি পারেন তো পিডিএফ করে পাঠালে আমি কারেকশন করে দিতে পারবো, আরো সুবিধা হবে সেটা। আচ্ছা, নাও কামস টু নপুংসক। ওকে, নপুংসক লিঙ্গ। তো কি হবে? এ তৎ তৎ। এ সামনে আসে মানে কাছের জিনিস হবে নিশ্চয়ই। বলেছিলাম কাছে হলে হয় ঈশা, ঈশা এ মানে কাছে। তো এ তৎ কাছে, তৎ দূরের। কিভাবে? শব্দ চিহ্ন, কি শব্দ দেওয়া আছে? ফলম, বিমানম, ব্যজনম, দুগ্ধম। ফলম, পুষ্পম, বিমানম, লোকয়ানম, ব্যজনম, ভবনম, দুগ্ধম, জলম। সব এন্ডিং উইথ মামা মামা এরকমটা দেওয়া আছে, তার মানে সবই এখানে নপুংসক লিঙ্গের শব্দ। নপুংসকের ব্যবহার কিভাবে করব আমরা? দেখুন কাছে আছে ফলটি, এ তৎ ফলম, এটা ফল। তৎ ফলম, ওটা ফল। এ তৎ বিমানম, এটা বিমান। তৎ বিমানম, সেটা বিমান বা ওটা বিমান। এ তৎ ব্যজনম, এটা পাখা। তৎ ব্যজনম, সেটা পাখা। এ তৎ দুগ্ধম, তৎ দুগ্ধম। এইভাবে এখানে দেখুন, এতৎ ফলম, তৎ পুষ্পম, এতৎ বিমানম, তৎ লোকয়ানম। কোনটা কাছে কোনটা দূরে সেইভাবে ক্যাটাগরাইজ করা আছে এখানে। উদাহরণ কিছু অভ্যাস করি। চলুন নাম্বার 1 কি হবে? एतत् विमानम् আখেরাও বলবেন কিন্তু, এতৎ বিমানম। নাম্বার 2 কি হবে? তৎ রেলিয়ানম। তৎ রেলয়ানম। তৎ রেলয়ানম মানে কি হবে? হ্যাঁ, দ্যাটস এ ট্রেন। হ্যাঁ, ওটা রেলযান। হ্যাঁ। নাম্বার 3 তৎ বাতানম। এতৎ বাতায়নম, জানালা, উইন্ডো। বাতায়নম। 4 এতৎ ভজনম। एतद् व्यजनम्, एतद् व्यजनम्। Number 5 एतत् गृहम् गृहम्, गृहम् एतत् गृहम् एतद् गृहम्। Number 6 तत् তৎ মন্দির। तत् मन्दिरम्। তাহলে আপনারা বুঝে গেছেন, কি বুঝে গেছেন? যদি পুংলিঙ্গ কাশের হয় তাহলে কি বসাবো আমরা? এষাহ। দূরের হলে কি বসাবো? সাহ। স্ত্রীলিঙ্গ হলে কাশের কি বসাবো? এষা। দূরের জিনিস হলে সাহ। নপুংসক লিঙ্গের কাছের জিনিসকে বোঝাতে এতৎ, আর দূরের জিনিসকে বোঝাতে তৎ। এই জিনিসটা আমাদের ক্লিয়ার হতে হবে। এখানে কিছু মিক্সড প্র্যাকটিস দেওয়া আছে, আমরা সেটা করার চেষ্টা করব। আপনারা পেজ নাম্বার লিখে নিতে পারেন। হোম টাস্ক 16 নপুংসক লিঙ্গের এটা একটা এক্সট্রা উদাহরণ দেওয়া আছে। চলো এখানে কিছু মিক্সড প্র্যাকটিস দেওয়া আছে, আপনাদেরকে ভালো করে বুঝে ভাবতে হবে। দুটো জিনিস ভাববেন কি? ফার্স্ট যে শব্দ দেওয়া আছে, হোয়াট ইজ দ্য লিঙ্গম হিয়ার, তার লিঙ্গ কি? প্রথম জিনিস তার লিঙ্গ, সেটা কোন লিঙ্গের শব্দ, এবং লিঙ্গের বিচার করা হয়ে গেলে সেকেন্ড সেটা কাছে আছে না দূরে আছে সেটা কি করে বুঝবো? এই যে আঙুলটা একটা দেখুন, এই আঙুলটা দিয়ে আমরা বুঝবো কাছে না দূরে। তো আইদার কাছে আর দূরে, কিসে আছে। তো দুটো ভাবে পরীক্ষা করতে হবে আমাদের। ফার্স্ট লিঙ্গ বুঝতে হবে কোন লিঙ্গ, তারপরে আসছে কাছে আর দূরে। তো নাম্বার 1 কি হবে? চেষ্টা করুন। सः बालकः
বাকিরা বলুন কি বলছেন। सः बालकः। আচ্ছা, এটা করার থেকে আমি একটা ভালো আপনাদেরকে আমি সময় দিই 5 মিনিট। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, প্রথম ছটা করুন। হ্যাঁ, প্রথম ছটা লিখে ফেলুন, কি হবে? 1 2 3 4 5 6, প্রথম ছটা লিখে ফেলুন, কি হতে পারে? কেউ আনমিউট থাকলে মিউট করবেন, কারণ এটা তো রেকর্ডিং হচ্ছে, তাহলে রেকর্ডিং এ একটু অসুবিধা হতে পারে। হ্যাঁ, কিছু বলবেন যখন, তখন আপনি আনমিউট হয়ে বলবেন। হয়ে গেলে জানাবেন।
হয়ে গেলে জানাবেন। স্যার হয়ে গেছে? বাকিদের কি সময় লাগবে নাকি আবার আলোচনা করবো? Next na ma'am, next na. আরেকবার বলার চেষ্টা করুন কি বলছিলেন, তখন শুনতে পাচ্ছিলাম না। First one is Balaka. আচ্ছা, আপনি মিলিয়ে নিন, আমরা চেষ্টা করছি। চলো, নাম্বার 1 কি হবে? সহ Number one বালক is Asia. তাহা হবে নাকি এ সাহা? কি হওয়াটা উচিত? Shaha. সহ বালকः That is সাহা। Shaha. নাম্বার 2, এতৎ গৃহম ভেরি গুড, এতৎ গৃহম। নাম্বার 3, ঈশা ঈশা সমদর্বী এষা সমদর্বী, এষা সমদর্বী। গুড। 4, সা পাঠশালা পাঠশালা, সা পাঠশালা পাঠশালা। 5, তৎ দুগ্ধম দেখুন কাছে আছে, মাঝামাঝি দেখুন এতৎ দুগ্ধম এতৎ দুগ্ধম, এটাও কাছে আছে, অসুবিধা নেই, এটাও কাছে আছে। তো আমরা এখানেও বলবো এটা এষা নদী। ঈশা নদী হ্যাঁ, যদি এমনটা হয় যে অনেকটা দূর একটা বোঝা যাচ্ছে, তখনই কেবলমাত্র দূর অর্থে প্রয়োগ করবেন। আর যদি বোঝা যাচ্ছে যে মোটামুটি কাছাকাছি আছে, আপনারা তখন কাছে এই অর্থে প্রয়োগ করতে পারেন। ইনস্ট্যান্ট বলুন, নাম্বার 7 কি হবে? ঈশা আছে ছাত্রা ছাত্রা। ঈশা ছাত্রা প্রথমেই কি, হ্যাঁ, প্রথমেই আমাকে নির্ধারণ করতে হবে লিঙ্গ কি। তো ছাত্রা আকার দিয়ে শেষ হচ্ছে, মানে স্ত্রীলিঙ্গ। কাছে না দূরে? কাছে আছে, তাহলে কাছে স্ত্রীলিঙ্গ কি হবে? এষা। তো বাংলাতে আমরা যেটা বলি ছাত্রী, সংস্কৃতে ছাত্রী শব্দ তো নেই, ছাত্রা। আর পুংলিঙ্গ হলে হয়ে যেত ছাত্রাহা। তো এটা পুংলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ। তেমনি 8, এগুলো আপনারা হোম টাস্ক করতে পারেন। দেখুন কত কত এখানে উদাহরণ দেওয়া আছে। সাহা, সাহা পুংলিঙ্গ, ঈশা সা স্ত্রীলিঙ্গ, এতৎ তৎ নপুংসকলিঙ্গম। কত কত এখানে উদাহরণ দেওয়া আছে। চলুন দুটো কলাম লক্ষ্য করুন, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম। ফার্স্ট কলাম গুলো আপনাকে ফিল করতে হবে উইথ এশাহা, ঈশা, এতৎ এর দ্বারা। আপনাদের সামনে অপশন দেওয়া আছে, কিভাবে চিনবো? শব্দ দেখতে হবে, কোন শব্দ কোন লিঙ্গে দেওয়া আছে। মন্দিরাম কোন লিঙ্গ? নপুংসক লিঙ্গ। তাহলে কি বসবে? এশাহা, ঈশা, এতৎ এর মধ্যে থেকে কি বসবে এখানে? তাহলে এতৎ মন্দিরাম, এইভাবে। চলো নাম্বার 2 কি হবে? ঈশা বালিকা एषा নাম্বার 3 एतत् फलम् এতৎ ফলম। 4, एतत् पुष्पम् 5, एषः वानरः 6, एषा मनीषी মহিষী। महिषी सॉरी মহিষের, হ্যাঁ। তেমনি এখানে দেখুন সাহা, সা, তৎ দূর অর্থে প্রয়োগ করতে হবে। তো 16 কি হবে? तत् मन्दिरम् তৎ মন্দিরম। সকলে বুঝতে পারছেন তো? 17 কি হবে? सा बालिका সা বালিকা। 18 तत् फलम् তৎ ফলম। 19
तत्पुष्पम् पुष्पम स बानरः सह वानरः सह बानरः ম্যাডাম আপনার হ্যাঁ আমারও অসুবিধা হচ্ছিল কেন এরকম হচ্ছে আপনি ওকে, এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, চাইলে আপনারা হোম টাস্ক করতে পারেন, আপনাদের সুবিধা মতো আপনারা এখান থেকে হোম টাস্ক করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রচুর উদাহরণ এখানে দেওয়া আছে, প্রচুর উদাহরণ দেওয়া আছে এখানে। পিডিএফ আমি দিয়ে দেবো, আপনারা চাইলে কত কত শব্দের নির্ণয় করতে পারবেন, শব্দ ধরে ধরে উদাহরণ করতে পারবেন, কত কত অপশন আছে। ওকে, চলুন আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে খানিকটা বচন। কি আমরা খানিকটা এখানে বচনের অভ্যাস করব। উদাহরণ চেষ্টা করুন, দেখুন। চলুন একটা শব্দ লিখছি, হ্যাঁ, ধরুন একটা শব্দ লিখেছি রামঃ। কোন লিঙ্গ? পুংলিঙ্গ, এক বচন, রামঃ। এর যদি দ্বিবচন করতে চাই তাহলে কি হবে? রা মৌ। আর যদি বহুবচন করি তাহলে কি হয়ে যাবে? রা মাহা। পরিবর্তনটা কোথায় হচ্ছে দেখার চেষ্টা করুন। রামাহা যখন বলছি পুংলিঙ্গ, কোনো কিছু ব্যাপার না। যখনই দ্বিবচন করছি পরিবর্তনটা কোথায় হচ্ছে? বিসর্গটা উঠে যাচ্ছে, একটা ঔকার চলে আসছে রামৌ। আর বহুবচনটাই কি হয়ে যাচ্ছে? রামাহা, একটা আকার লাগছে, তারপরে একটা বিসর্গ হচ্ছে। আপনাদের কাজ হচ্ছে এই শব্দটাকে মুখস্থ করে নেওয়া, রামাহা, রামৌ, রামাহা, ব্যাস এই শব্দটাকে মুখস্থ করে নেওয়া, আর কিচ্ছু কাজ নেই। এই শব্দটাকে আপনাদেরকে শুধু মুখস্থ করে নিতে হবে, পরিবর্তনটা কোথায় হচ্ছে। রামঃ, রামৌ, রামাহা, রামঃ, রামৌ, রামাহা, রামঃ, রামৌ, রামাহা। আর একটু ধরে নেওয়ার চেষ্টা করছি। বলুন, ছাত্রাহ, দ্বিবচন বহুবচন কি হবে? দ্বিবচন কি হবে? ছাত্রাহ, ছাত্রৌ ছাত্রাः ছাত্রাः। ম্যাডাম আপনার এখন ইকো হয়ে চলেছে, বুঝতে পারছি না। আমি আর কথা বলবো না, শুধু শুনেই যাই, কেন যে হচ্ছে। আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি জিজ্ঞেস করবেন তখন, ওকে? কারণ এটা তো রেকর্ডিং হচ্ছে, পরে যারা শুনবে খুব মুশকিল হবে তখন তাদের জন্য। তো ছাত্রাহ, ছাত্রৌ, ছাত্রাহ, একই রকম জিনিস ঘটছে। নাম্বার 3, হরিণাহ কি হবে বলুন? দ্বিবচন বহুবচন? দ্বিবচন কি হবে? हरिणौ হরিণাহ, হরিণৌ, বহুবচন? हरिणः হ্যাঁ, হরিণাহ, 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 হরিণৌ, হরিণাহ। 4, নৃপঃ কি হবে? নৃপৌ নৃপাः নৃপঃ, নৃপৌ, দ্বিবচন। বহুবচন কি হয়ে যাবে? নৃপাः নৃপাः, নৃপঃ, নৃপৌ, নৃপাः। ওকে। 5, বিদ্যালয়ঃ, চেষ্টা করুন কি হবে? বিদ্যা, এটা দয়জফলা আকার। বিদ্যালয়ঃ, দ্বিবচন কি হবে? দ্বিবচন কি হবে? বিদ্যালয়ৌ বিদ্যালয়। বিদ্যালয়ৌ।
আর বহুবচন কি হয়ে যাবে? विद्यालयाः বিদ্যালয়াহ, বিদ্যালয়াহ। পরিষ্কার? তো দেখুন, এত কিছু মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নেই। শুধু রামাহ, রামৌ, রামাহ যদি মুখস্থ হয়ে যায় তাহলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। রামাহ, রামৌ, রামাহ মুখস্থ হয়ে থাকলে বাকিগুলো অটোমেটিক্যালি চলে আসবে, কোনো রকমের এফর্ট লাগবে না। কমই হয়ে গেল। ওকে, স্ত্রীলিঙ্গের কিছু অভ্যাস করি, চলুন। নাম্বার 1, লতা। তো এক বচন হয় লতা, দ্বিবচন কি হয়ে যায়? লতে। লতা, লতে, লতাহা। লতা, লতি, লতাহা। লতা, লতি, লতাহা। যখনই একার চলে আসছে লতি, তখনই হয়ে যাচ্ছে আমাদের দ্বিবচন। লতা, লতে, লতাহা। ওকে, তারপরে লতা। বলুন মালা কি হবে? মালে মালাহ মালা, মালে, মালাহা। ওকে, চলুন নাম্বার 3। পুস্তিকা। পুস্তিকা মানে হচ্ছে আমাদের নোটবুক। পুস্তিকা কি হবে? पुस्तिका पुस्तिके पुस्तिकाः पुस्तिका, पुस्तिके, पुस्तिकाः। पुस्तिका, पुस्तिके, पुस्तिकाः। पुरस्कार। चलुन नंबर 4। शिक्षिका কি হবে? শিক্ষিকা কি হবে? শিক্ষিকা শিক্ষিকে শিক্ষিকাः শিক্ষিকা, শিক্ষিকে, শিক্ষিকাः। একটা উদাহরণ আপনারা নিজেরা বলার চেষ্টা করুন আকারান্ত, দেখি নিজেরা বলুন। আসছে না? বলুন একটা উদাহরণ নিজেরা বলুন আকারান্ত স্পেলিং এ। এত শব্দ তো পড়ে এলাম, কি মনে আছে দেখি? মনে নেই, ছাড়ো। পাঠশালা, এবারে তো বলুন দ্বিবচন বহুবচন। পাঠশালা, পাঠশালে। বহুবচন কি হবে? পাঠশালাः। পুরস্কার। পাঠশালা, পাঠশালে, পাঠশালাः। ওকে, চলুন আরেক ধরনের উদাহরণ নেই। এটা ভালো করে বুঝবেন। নদী কি হচ্ছে? নদী। নদী শব্দের দ্বিবচন যখনই লিখতে যাবেন খুব ভালো করে অবজার্ভ করুন, দুটো নিয়ম আছে। কি? এই নদী শব্দটাকে যদি আমি এখানে কাটি কি কি পাবো বলুন তো? ন, তারপরে অ, তারপরে দ, তারপরে ই। এটা পেয়েছিলাম তাই না? নদী। হ্যাঁ, থাকে না? যখন আমি দ্বিবচন করব সবসময় মনে রাখবেন দীর্ঘিকারান্ত শব্দের ক্ষেত্রে দ্বিবচন করার নিয়ম। এই যে ইকারটা পেয়েছিলাম না, এটাকে আমরা অমিট করব, আর এর জায়গায় কি আনবো? অন্তস্থয় একটা ও। সবকিছুর ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। পরিষ্কার? কি করব বললাম? নদী প্রথমে যদি ভাঙি ইকারটাকে অমিট করে দেবো, বাদ দিয়ে দেবো, এবং তার জায়গায় অন্তস্থয় ও এটা আনবো। এবারে এই সম্পূর্ণটা যদি যোগ করেন তাহলে কি দাঁড়ালো? না দেও। ন দয় জ ফলে এরকম লিখতে হয়, দ আর এই জ। না দেও, নদী, না দেও। তেমনি বহুবচন কিভাবে লিখবো? একই নিয়ম। এই ইকারটাকে অমিট করব এবং একটা ইহ আনবো, ইহ। তো দ্বিবচনের ক্ষেত্রে আমরা আনছিলাম
ইয়ৌ, বহুবচনের ক্ষেত্রে আমরা আনবো ইয়হ। যোগ করে দিন কি হবে? দন্তান্ন দয়জফলা বিসর্গ, নদ্যঃ। তো নদী, নদ্যৌ, নদ্যঃ, এইরকম ভাবে এর ফরমেশন হয়, মনে রাখবেন। নদী, নদ্যৌ, নদ্যঃ, মুখস্থ তো করবেনই অবশ্যই, কিন্তু ধরুন এমন একটা শব্দ পেয়ে গেলেন, কিছু বুঝতে পারছেন না, কি করব, তখন আমরা ঠিক এই পদ্ধতি অবলম্বন করব। দ্বিবচনে ইকারটাকে কেটে ইয়ৌ যোগ করব, আর বহুবচনের ক্ষেত্রে ইকারটাকে কেটে ইয়হ আমরা যোগ করব। পরিষ্কার? একদম এরকম অবিকল একটা উদাহরণ নেওয়ার চেষ্টা করছি। দেখুন নাম্বার 2, নদী। ধরুন নিচ্ছে আমি জানানি, বলুন দ্বিবচন কি হবে? দ্বিবচন কি হবে? ইকারটাকে কাটবো, কাটলে কি পাবো? নকার পদ থাকবে, তার সাথে দ্বিবচন করতে গেলে একটা ইয়ৌ যোগ করব, তাহলে শেষমেশ কি পাবো আমরা? দন্তান্নয় জফলা ঔকার, লাস্টের সঙ্গে দন্তান্নয় জফলা ঔকার, জানান্যৌ। আর বহুবচনের ক্ষেত্রে কি করব? দন্তান্নের সাথে একটা ইহ যোগ করব, নিহা, তাহলে জানান্যহ। তো জননী, জনন্যৌ, জনন্যহ, জননী, জনন্যৌ, জনন্যহ। এটা আপনারা নিজেরা করার চেষ্টা করুন। ভগিনী কি হবে? দ্বিবচন বহুবচন। কি হবে? ভগিনী, ভগিনৌ, ভগিনয়ः। বানান বলুন। भगिनी, ভগিনয়, भगिन्यः, भगिन्यौ, भगिन्यौ और भगिन्यः। উচ্চারণ আমার শুনুন। জননী, জনন্যৌ, भगिन्यौ, জনন্যৌ, জনন্যৌ, जनन्यौ, জনন্যৌ। भगिनी, भगिन्यौ, ভগিনী, ভগিন্যৌ, ভগিনী, ভগিন্যৌ। বহুবচন भगिन्यः, ভগিন্যः, ভগিনী, ভগিন্যৌ, ভগিন্যः। একই भगिनी, নিয়ম। পৃথিবীতে সংস্কৃতে যত দীর্ঘিকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আছে, একই নিয়ম প্রযোজ্য সকলের জন্য। চলো নিজেও করুন। নগরী মানে কোন নগর, নগরী কিভাবে করব? দ্বিবচন তোলার এই দ্বিবচন কি করে করতে হয় বলেছি, মনে করতে পারছেন? ধরুন রি আছে, তাই না? ইকারটাকে তুলে দিই, তাহলে কেবল র পড়ে রইল, তার সাথে আমাকে যোগ করতে হবে ইয়ৌ। তো এইটাকে যোগ করলে কিভাবে লিখবো? তখন এরকমটা লিখতে পারি আমরা, এও এইদিকে হয়, আর এই সামনের রকারটা গিয়ে হয়ে যায় রেস, এটাই নিয়ম। সামনের রকারটা গিয়ে হয়ে যায় রেস। আমি যদি বাংলা লেখার চেষ্টা করি, তাহলে ধরুন র লিখলাম এখানে, ওকে, আর তার সঙ্গে লিখলাম ঔকার। তো আমি এটাকে বাংলায় কিভাবে লিখতাম তাহলে? জয়ে ঔকার। আচ্ছা, বাংলায় তো ঔকার এরকম হয় না, একটাই হয়। হ্যাঁ, দুটো হয়তো। এরকম লিখতাম। তাহলে নগরী দ্বিবচন কি লিখবো? नगर्यौ, নগরয়ৌ, Nagaryau. নগরী, নগরয়ৌ। नगर्यः, বহুবচন কিভাবে লিখতে হয়? नगर्यः, নগরয়ः, নগরয়ः। দেখুন র আর ইহ, এটা কোন তো যোগ করে দিলে কি হবে? রটা দিয়ে গেলে রেফ হয়ে যাবে, তো নগরয়ः। পরিষ্কার? তো ইকারান্ত শব্দ একটু অন্যরকম শোনাই বলে আমি কেটে লিখিয়ে দিলাম যে কিভাবে এর ফরমেশনটা হয়। এবারে আশা করি আর অসুবিধা হবে না। সিমিলার আরেকটা শব্দ আপনাদের দেবো, আপনারা করুন। সেটা হচ্ছে কারতারি, মানে কাঁচি। কি শব্দ দিচ্ছি আপনাদের? কারতারি। এটা তয় তয় লিখেছি, ক তয় তয় রেফ রয় দীর্ঘি, করতরি মানে কাঁচি। চলুন দ্বিবচন বলুন কি হবে? দ্বিবচন বলুন কি হবে? নিয়ম মাফিক চলুন না। পিছনে রকার আছে, তার সাথে ইকারটা ছিল, আমি ইকারটাকে বাদ করলাম, বাদ করে কি করলাম? রয়ের সাথে দ্বিবচনের ক্ষেত্রে ইউ যোগ করলাম। তো এটা কিভাবে লিখবো আমরা? কর্তর্য। ভেরি গুড। তো
কর্তর্যৌ, তয় তয় রেফ, আবার একটা রেফ হয়, একটু অন্যরকম কঠিন লাগে বলে আমি অভ্যাস করাচ্ছি। কর্তর্যৌ। আর বহুবচন কি হবে? র, তার সাথে ইহ, তো অন্তস্তয় রেফ বিসর্গ, কি হয়ে যাবে? কর্তর্যঃ, ব্যাস এরকম, কর্তর্যঃ। পরিষ্কার? রি, রকার দিয়ে যদি শব্দ শেষ হয় তাহলে একটু অন্য রকমের রূপ পাই আমরা। এই যেমন দেখুন, নগর্যৌ, কর্তর্যৌ। নকার ছাড়া বাকিদের ক্ষেত্রে প্রবলেম নেই, রকারের ক্ষেত্রে হলে ওই রেফ হয়ে যায়, তো একটু অন্য রকমের দেখতে লাগে, শুনতে লাগে, ওইটার জন্যই একটু আমাদের অ্যাটেন্টিভ হতে হয়। ফাইনাল কি? নপুংসক। ফালাম, সব থেকে সোজা জিনিস, ফালাম। দ্বিবচনে কি হয়? ফলে, ফালাম ফলে। বহুবচন ফলানি, ফলাম ফলে ফলানি, ফলাম ফলে ফলানি। পরিষ্কার? ফলাম ফলে ফলানি। চলুন বলুন কি হবে? জালাম, কি হবে? জালাম দ্বিবচন। জলে, জলম, জলে, জলে, জলানি। জলা। জালাম, জলে, জ্বালানি। ভালো। 3 নাম্বার, বিমানম, কি হবে? বিমানম কি হবে? ভালো বিমানম, করে বুঝুন কি হয়েছে। বিমানে, বিমানী। হ্যাঁ দেখুন, ফলাম থেকে ফলে কখন হচ্ছিল? মকারটা কেটে যাচ্ছিল এবং ঠিক তার আগের বর্ণ ল ছিল, সেখানে একটা একার যোগ হচ্ছিল। তো ফলাম, মকারটা কেটে গিয়ে লতে একার যোগ হচ্ছিল, মানে মকারের আগে যে বর্ণ থাকবে সেখানে একারটা যোগ হবে। তো বিমানম, মকারের আগে কোন বর্ণ আছে? দন্তান্ন। তো একার কোথায় যোগ হবে? ওই দন্তান্নর সাথে যোগ হবে, এটা নিয়ম। মকারের আগে যেই বর্ণ থাকবে সেখানে যোগ হবে। বিমানম, বিমানে, বিমানানি, বিমানানি। ওকে, আরো উদাহরণ হতে পারে। 4, পুস্তকম। বলে ফেলুন কি হবে? পুস্তকে, পুস্তকম, পুস্তকানি। পুস্তকম 2 নম্বরে হয়ে যাবে পুস্তকে, তারপরে হয়ে যাবে পুস্তকানি, পুস্তকম, পুস্তকে, পুস্তকানি। আর দুটো উদাহরণ দেখাবো। পত্রম, কাগজ বা পাতা, যা ইচ্ছা। পত্রম কি হবে? পত্রম, পাত্রে, পত্রে, পত্রাণি। পত্রাণি, পত্রম, পত্রে, পত্রাণি। আরেকটা উদাহরণ দেখাবো, সেটা হচ্ছে পুষ্পম। পুষ্পম দ্বিবচন কি হবে? পুষ্পে, পুষ্পম, পুষ্পে, পুষ্পাণি। কোনো আলাদা কিছু দেখতে পাচ্ছেন? ফলানি, জ্বালানি, বিমানানি, পুস্তকানি, পত্রাণি, পুষ্পাণি, কোনো আলাদা কিছু দেখতে পাচ্ছেন যে আগের গুলোর সঙ্গে তো মিল হলো না, এমন কিছু কি আছে দেখতে পাচ্ছেন? দেখুন তো, দন্তান্ন ছিল, দন্তান্ন, 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 এখানে দন্তান্ন নেই, কি আছে? মূর্ধন্য। তেমনি পুষ্পুষ্পাণি, এখানে মূর্ধন্য। তার মানে নপুংসক লিঙ্গের যখন বহুবচন করছি, কোথাও কোথাও দন্তান্ন আসছে, কোথাও কোথাও মূর্ধন্য আসছে। এই বৈপরীত্যটা কেন? তাহলে দন্তান্ন কোথায় হয় তার কিছু নিয়ম আছে, মূর্ধন্য কোথায় হয় তার কোথাও কিছু নিয়ম আছে, নিশ্চয়ই আছে, তাই না? এই নিয়মটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, যে কোন কোন জায়গায় মূর্ধন্য হয়। খুবই সোজা, মানে এই ক্ষেত্রে কি মূর্ধন্যটাই থাকবে? অবশ্যই মূর্ধন্যই থাকবে। আচ্ছা, এবং এই নিয়মটা জেনে গেলে বাংলা লিখতে গেলে আপনাদের অসুবিধা হবে না, কারণ বাংলা সংস্কৃত একরকমই জিনিস। বাংলাতে আমরা মূর্ধন্য দন্তান্ন তো পড়ি বটে, কিন্তু মূর্ধন্য কোথায় লিখবো, দন্তান্ন কোথায় লিখবো আমরা বুঝতে পারি না। আমরা সবকিছুতেই দন্তান্ন লেখার চেষ্টা করি, মূর্ধন্যের কোনো আইডিয়াই নেই আমাদের কোথায় হবে।
কিন্তু এই নিয়মটা যদি আপনারা জেনে যান যে কোথায় দন্তান্ন লিখবো আর কোথায় মধ্যাহ্ন লিখবো, আপনি বাংলাতেও কিন্তু একদম নির্ভুল ভাবে সেই দন্তান্ন মধ্যাহ্ন বিচার করে লিখতে পারবেন, যেখানে দন্তান্ন এখানে মধ্যাহ্ন। তো এই দন্তান্ন মধ্যাহ্নের কেস আমরা নেক্সট ক্লাসে শিখবো। তো আমরা আজকে বেসিক্যালি কয়েকটা জিনিস শিখলাম। 1 নম্বর হচ্ছে লিঙ্গ, 2 নাম্বার বচন, 3 নাম্বার পুরুষ, তারপর থেকে এষাহ সাহ, এষা সা, এতা তৎ। আর এখন কিছু কিছু নির্দিষ্ট লিঙ্গ অনুযায়ী তার বচন পরিবর্তন, এক বচন, দ্বিবচন, বহুবচন। তো এতদূর পর্যন্ত আমরা আজকে এলাম। এর মধ্যে কি আপনাদের কোনো সংশয় আছে, কোনো প্রশ্ন আছে? যদি থাকে তো নির্দ্বিধায় বলতে পারেন, করতে পারেন। এরপরে 10-15 মিনিট সময় আমাদের এখনো আছে, আমরা একটু অন্য কিছু চেষ্টা করবো, আর এসব দিকে আসবো না। এই ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে এখনই আপনারা জিজ্ঞেস করতে পারেন। স্যার নগরী ওইটার পুরো প্রোনাউন্সিয়েশনটা একবার করে দেবেন? নগরী, নগরীয়, নগরীয়ঃ, কর্তরি, কর্তর্যৌ, কর্তর্যঃ। আমরা বাংলায় বললে বলি নগরযৌ, নগরী, নগরযৌ, নগরযঃ। কিন্তু 29টা জ বাংলায় থাকলেও সংস্কৃত তো নেই, 29 হয়। তো নগরী, আপনি বলুন আমার সাথে, নগরী, নগরীয়, নগরী, নগরী, নগরীয়, নগরীয়ঃ। নগরীয়। ও বলছে না ন- গৌ, খৌ, গৌ, ঘৌ, ইয়ৌ, ওখান থেকে সব আসছে। মনে করে দেখুন ওটাই আমাদের রুট। গৌ, হ্যাঁ, খৌ, গৌ, ঘৌ, ইয়ৌ, চৌ, ছৌ, কখনো কখনো ইয়ৌ আসবে। তো নগর ইয়ৌ বলুন। নগরীয়, হ্যাঁ, আরেকটা নগর ইয়ঃ। নগরীয়ঃ। ওই আহ, কম, কহ, খম, খহ, গম, গহ, সেই ক্রমে ক্রমে ইয়ম, ইয়হ এরকম আসবে। তো নগর ইয়ঃ। যা কিছু লেখা হচ্ছে সব সেখান থেকে ডিরাইভ হচ্ছে। যদি আপনারা ওই টেবিলটা বুঝতে পারছেন, তো আমি কোন টেবিলটার কথা বলছি, কা, কি, কে, ওই যেটা করা ছিল, ওখান থেকেই কিন্তু সব আসবে। তো এই হচ্ছে আজকে ব্যবস্থাপনা। দুটো জিনিস আজকে আমরা পড়বো, সেটা হচ্ছে আমরা 1 থেকে 12 পর্যন্ত আগের দিন সংখ্যা পড়েছিলাম। আজকে আমরা 20 পর্যন্ত সংখ্যা পড়বো। চলুন 20 পর্যন্ত আজকে আমরা সংখ্যা পড়ার চেষ্টা করবো। সংস্কৃত লেখা আছে, আশা করি অসুবিধা হবে না। দেখো, পড়েছিলাম এগুলো। একম, দ্বে, ত্রীণি, চত্বারি, পঞ্চ, ষট, সপ্ত, অষ্ট, নব, দশ, একাদশ, দ্বাদশ। পড়েছিলাম আমরা এতদূর পর্যন্ত। তারপরে দেখুন কি আছে, ত্রয়োদশ। আচ্ছা, এই ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ এই শব্দগুলির সঙ্গে আমরা কি একদম অপরিচিত? মোটেও না। বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, এনাদের মনীষীদের যখন আমরা বই তুলে নেব, তখন তো আমরা 18 পরিবর্তে অষ্টাদশ এই শব্দকে বেশি পরিমাণে দেখব, 14 পরিবর্তে চতুর্দশ এই শব্দগুলোই বেশি পরিমাণে পাবো আমরা। তো এইগুলো কিন্তু একদম আমাদের কানে যে কোনোদিন ঢুকেনি, শুনিনি এরকমটা না। সাধু ভাষাতে অবশ্যই শুনেছি। তো তাই জন্যই বাঙালিদের জন্য সংস্কৃতটা কিন্তু খুব একটা বিচিত্র কিছু না। একটু সাধু ভাষাতে বিসর্গ ম যোগ করে দিলেই সংস্কৃত হয়ে যাবে। তো কেমন, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ। কেন শাসা করছি? পিছনে অকার আছে না, নাহলে তো ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ বলে চলে যেতে পারতাম, কিন্তু করছি না, কারণ পিছনে অকার যুক্ত আছে। অকারের উচ্চারণ তো করতে হবে আমাদের। সপ্তদশ, অষ্টা আকার হয়, মনে রাখবেন, দীর্ঘ। অষ্টাদশ, একোনবিংশতিঃ। এক, অন, তিনটে পদ আছে, কি কি? একটা আছে এক প্লাস উন, তার সাথে আছে বিংশতি। তিনটি পদ জুড়ে একটি পদ গঠিত হচ্ছে।
উন মানে হচ্ছে কম, উন মানে হচ্ছে কম। আমরা বলি না 19, 29, 39, 49, 59, 69, 89, 89, বলি না আমরা এরকম কথা। উন মানে হচ্ছে কম। কত কম? এক কম। উন মানে এক, এক কম। উন মানে হচ্ছে কম, কম মানে কত? এক, এক কম। তাহলে 29, 30 থেকে এক কম। 39, 40 থেকে এক কম। 49, 50 থেকে এক কম। তেমনি 59, 69, 79, 89। ঠিক তেমনি এখানে আছে একোনা, মানে এক কম। কত থেকে? বিংশতি। 20 থেকে এক কম 19। কিভাবে বলতে হয়? একোনা বিংশতি অথবা ঊনবিংশতি অথবা একোনা বিংশতি। এক প্লাস উনো যোগ করে দিলে হয়ে যায় একোনা সন্ধির দ্বারা। তো একোনা বিংশতি। আর বিংশতিকে আমরা যেমন ভাবে লিখি বিংশতি। ওকে, পড়ুন। আপনারা কেউ 1 থেকে 20 পর্যন্ত পড়ার চেষ্টা করুন। শ্রীজা ম্যাডাম পড়ুন। হ্যাঁ স্যার। एकम द्वे त्रीणि चत्वारि पञ्च षट् सप्त। ছটা না, না না, টকারের নিচে হলন্ত আছে, তার মানে ওখানে তো অকার নেই, আর টকারেই কি শেষ হয়ে যাচ্ছে। তো আমরা ষট, षट् হ্যাঁ হাফ। षट् सप्त अष्ट नव दश एकादश द्वादश त्रयोदश चतुर्दश पञ्चदश षो सर दश षोडश सप्तदश अष्टादश अष्टा, हाँ, अष्टादश एको एकोन, एकोन, नविशतिः ना 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 ना, एकोन विंशतिः। वही इकार अग्निः, कविः, मतिः, तिः। एकोन विंशतिः। एकोनविंशतिः विंशतिः विंशतिः। আর কেউ করতে চাইলে विंशतिः পড়ুন। ভেরি গুড। 1 থেকে 20 আর কেউ করতে চাইলে পড়ুন। তাহলে চলুন, আর কেউ নেই পড়ার। 1 থেকে 20 অভ্যাস করবেন। আমি সংখ্যার পিডিএফ দিয়ে দিয়েছি অনেক গ্রুপে, একবার দেখে নেবেন, অভ্যাস করবেন, লেখা অভ্যাস করবেন, বলা অভ্যাস করবেন, তবে হবে। ঘড়ি দেখাটা আমরা গত ক্লাসে শুরু করেছিলাম। একবাদনম, মনে করতে পারছেন? দ্বিবাদনম, ত্রিবাদনম, চতুর্বাদনম, পঞ্চবাদনম, ষটবাদনম, সপ্তবাদনম, अष्टवादनं, नववादनं, दशवादनं, एकादशवादनं, द्वादशवादनं পড়েছিলাম। আজকে আমরা ঠিক তারপর থেকে শুরু করব, খানিকটা, বেশি সময় না, খানিকটা। দেখুন, আমরা এই বাঁদিকের যে কলামটা, এই কলামটা আমরা পাঠ করেছিলাম। বাঁদিকের যেটা আছে, এগুলো আমরা পড়েছিলাম। একবাদনম, দ্বিবাদনম, ত্রিবাদনম, চতুর্বাদনম, পঞ্চবাদনম। এবারে আমরা পড়ব যে যদি 1:15 বাজে আমরা তাহলে কি বলবো। 1:15 বাজে সিম্পল। একটা আমি যদি ঘড়ি আঁকার চেষ্টা করি, এখানে একটা ঘড়ি আঁকলাম, 60, 30, 15, 45। ওকে, এবারে দেখুন একটা ঘড়িকে যদি আমরা 360 ডিগ্রি, তাই না? আচ্ছা 360 বাদ, একটা ঘড়িতে একটা ঘন্টাতে কত মিনিট হয়? 60 মিনিট। সময় যদি 4 ভাগে ভাগ করি আমরা, তাহলে প্রতিটা কোয়ার্টারে আমরা কত মিনিট করে পাবো? 15 মিনিট। তো 15 মিনিট মানে কি? 1 কোয়ার্টার, মানে পাদম বা পাদাহা, এক পাদ। পাদ শব্দের অর্থ হচ্ছে 4 ভাগের 1 ভাগ। একে আমরা বলে থাকি পাদ।
পাদ, পাদ, 1/4 আমরা পাদ বলে থাকি। ওকে, তো যখন 1:15 বাজছে, দেখুন তো, যদি আমি একটু অন্যভাবে বলতে চাই, 1টার সাথে 15 মিনিট হয়েছে, তাই না? তাহলে একটা পাদ হয়েছে, 15 মিনিট মানে একটা পাদ, মানে একটা পাদ হয়েছে। 1টা বাজছে একটা পাদের সহিত। যদি আমি একটু অন্যভাবে ভেবে বলি, 1টা বাজছে একটা পাদের সহিত। তো যখন আমরা ঘড়ি দেখি, তখন আমরা ফার্স্ট মিনিট হ্যান্ডকে রাখি এবং তারপরে আমরা আওয়ার হ্যান্ডকে রাখি। তাহলে যখন 1:15 বাজছে, তখন আমরা ফার্স্ট মিনিট হ্যান্ডকে রাখবো, তারপরে আওয়ার হ্যান্ডকে রাখবো। 15 মিনিট মানে আমরা কি দেখলাম? পাদ। তাহলে কি লিখবো আমরা? সপাদ। স মানে সহিত, একটা পাদের সহিত। সপাদ মানে একটা পাদের সহিত, একটা কোয়ার্টারের সহিত। কটা বাজছে? এটা একবাদনম। তো আমরা ওখান থেকে কি লিখতে পারি? একদম ডাইরেক্ট সপাদ একবাদনম। দেখুন এটাই লেখা আছে, সপাদ একবাদনম। একটি পাদের সহিত একটা বাজছে, বা এক পাদের সাথে একটা বাজছে। এবার আপনি বলতেই পারেন, স্যার আমরা তো 15 তো পড়ে এলাম, 15কে আমরা কি বলি? পঞ্চদশা, তাই না? তো আপনি যদি এইভাবে বলতে পারেন যে 1:15, ফার্স্ট কি বললাম? মিনিট হ্যান্ড, দেন আওয়ার হ্যান্ড। তাহলে মিনিট 15, আওয়ার 1, 15 মিনিট, তার মানে পঞ্চদশা। তার সাথে কি যোগ করবো? অধিক, পঞ্চদশা অধিক একবাদনম, মানে 1টা বেজে 15 মিনিট অধিক হয়েছে, এরকম অর্থ। পঞ্চদশা অধিক একবাদনম, অথবা এটাকে আপনি বলতে পারেন সপাদ একবাদনম, অথবা পঞ্চদশা অধিক একবাদনম। হাইফেন দিয়ে যুক্ত করতে হবে, না হলে আমাদের লেখাটা ভুল হয়ে যাবে। কিভাবে আমি লিখছি এখানে লিখে দিচ্ছি। পঞ্চদশা হাইফেন অধিক, একটা হাইফেন, একবাদনম, এইভাবে আমরা যোগ করতে পারি। পঞ্চদশা অধিক একবাদনম, অথবা লেখা আছে এখানে সপাদ একবাদনম। তো 1:15 কনসেপ্ট কি আপনাদের পরিষ্কার? কিভাবে আমরা 1:15কে লিখি? যে 1টা বাজছে 15 মিনিটের সাথে, 15 মিনিট হয়ে 1টা বাজছে। তো দু রকম ভাবে আমরা এটাকে লিখতে পারি। যদি বলি 1:15, 1:15 বেসিক্যালি সোয়া 1টা, এইরকম আমরা ব্যবহার করি না? সোয়া 1টা, 1:30, পৌনে 2টো, তো এই সোয়া 1:15। আর আমি যদি মিনিটের হাত ধরে আসতে চান, তাহলে পঞ্চদশা অধিক 15টা, 15 অধিক হয়েছে 1টা বেজে। তাহলে বলুন 2:15 কি হবে? লেখা আছে দেখুন, 2:15 কি হবে? সপাদ দ্বিবাদনম। আর এটাকে যদি আমি মিনিট দিয়ে বলার চেষ্টা করতাম, তাহলে কি হবে? পঞ্চদশা অধিক দ্বিবাদনম। চলুন 3:15 কি হবে? सपाद त्रिवादनम। আর পঞ্চদশা অধিক যদি এইভাবে বলতাম, पंचदश अधिक त्रिवादनम। পঞ্চদশা অধিক দ্বিবাদনম। পরিষ্কার? চতুর্বাদনম, দেখুন সপাদ চতুর্বাদনম, সপাদ পঞ্চবাদনম, সপাদ ষটবাদনম, সপাদ সপ্তবাদনম, এভাবেই আছে, একই রকম, কোথাও বিন্দুমাত্র পরিবর্তন নেই। একটা 30, 30 মানে, 30 মানে হাফ, অর্ধ। 30 মানে হাফ, অর্ধ। তাহলে 1টা বাজছে একটা অর্ধের সাথে, তার মানে আমরা বলবো ওখানে যে কি করেছিলাম? স প্লাস পাদ, সপাদ করেছিলাম। তাহলে এখানে কি বলবো? স প্লাস অর্ধ, সার্ধ। তাহলে সার্ধ মানে উইথ 30। কটা বাজছে? 1:30। একটা অর্ধের সাথে একটা বাজছে, তার মানে সার্ধ একবাদনম। একবাদনম ইজ কমন, একবাদনটা কমন থাকবে, কিন্তু সার্ধ মানে একটা হাফ, উইথ হাফ,
একটা অর্ধের সাথে একটা বাচ্চা। তো মানে একটা বাজে 30 মিনিট, তেমনই 2:30 সার্ধ দ্বিবাদনম, তেমনই ধীরে ধীরে সামনে গেলে সার্ধ ত্রিবাদনম, সার্ধ চতুর্বাদনম, সার্ধ পঞ্চবাদনম, সার্ধ ষটবাদনম, এইভাবে। আর 1:45 কি বলবো? 1:45 কে বলার জন্য আমরা পিছন দিক থেকে আসবো। ধরুন 1:45, তার মানে 2 বাজতে 15 মিনিট বাকি বা কম। এই 1:45 আমরা বলি না, আমরা এই পিছন দিক থেকে যাবো 1:45। তাহলে 15 মিনিট মানে একটা পাদ, তাহলে এখানে একটা পাদ কম, তাহলে কি বলবো? পাদ প্লাস উন। মনে করে দেখুন করেছিলাম একোনা, একো প্লাস উন, তেমনি পাদ প্লাস উন কিরূপ হয়ে যায়? পাদোনা, মানে 15 মিনিট কম, এক পাদ কম। কটা বাজতে? 1:45, মানে 2 বাজতে এক পাদ কম। দেখুন পাদোনা দ্বিবাদনম, এক পাদ কম, কটা বাজতে? 2 বাজতে। তো 1:45 কে ঘুরিয়ে আমরা 2 বাজতে এক পাদ কম, এইরকম ভাবেও কিন্তু বলতে পারি পাদোনা দ্বিবাদনম। তাহলে বলুন 9:45 কি বলবো? 9:45 কি বলবো? 9:45 Padona Dashvadanam. পাদোনা দশবাদনম। তো এইভাবে কি কি আমরা পড়লাম? 1 o'clock, 1:15, 1:30, 1:45 পড়ে নিলাম। एकवादनम, सपाद एकवादनम, सार्ध एकवादनम, पादोना द्विवादनम। তেমনই দুটোর ক্ষেত্রে 3টে 4টে 5টা 6টা সবার ক্ষেত্রে একই রকম ভাবে প্রযোজ্য হবে। ওকে, এই হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা আর ঘড়ি দেখার সামান্য একটা পরিচয়। প্রথম দিকে এই ক্লাসগুলো আমাদের একটু লেট হয়, কারণ একটু সময় লাগে না আপনাদের বুঝতে, আমাকে বোঝাতে। ধীরে ধীরে যত এগোবে তত আমরা আরো কুইকলি ধরতে পারবো। তো আজকে আমাদের পড়া মোটামুটি শেষ, নতুন আমরা আর কিছু পড়বো না। আপনারা বলুন যদি কোনো প্রশ্ন থাকে। বুঝতে পারছেন তো আপনারা? স্যার আপনি যে ওয়েবসাইটটা শো করেছেন ওখানে কি ট্রান্সলেশন আছে, সংস্কৃত ট্রান্সলেশন? লার্ন সংস্কৃত না। বা একটা ওয়ার্ড ওয়েবসাইট ছিল। না 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 না, ট্রান্সলেশন ওটা না, ওটা হচ্ছে আপনার একদম পাই টু পাই। সংস্কৃতকে আমরা ইংরেজিতে যদি লিখি, ট্রান্সক্রাইব যদি করি, ট্রান্সলেশন আর ট্রান্সক্রাইব, একটা ভাষা থেকে অন্য ভাষাতে যখন লিখছি তখন সেখানে কিভাবে আসবে সেটার জন্যই ওয়েবসাইটটা। তো খুব সুন্দর ওয়েবসাইট ওটা। ওয়েবসাইটটা আপনারা লিখতে পারেন সংস্কৃত, SANSCRIPT, লার্ন সংস্কৃত অনলাইন সংস্কৃত বলে একটা আসবে। এটাকে যদি আপনি খোলেন এরকমটা একটা আসবে। তো ইনপুট আপনাকে চেঞ্জ করতে হবে। দেখুন এখানে আপনি নানান ভাষা ইনপুট করতে পারেন। দেবনাগরীতে লিখতে পারেন, বাংলা, গুরুমুখী, গুজরাটি, ওড়িয়া, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম। তো আপনি ইনপুট ল্যাঙ্গুয়েজ করলেন। এবারে আপনি কোন ভাষাতে আউটপুট পেতে চাইছেন? এখানে সেম অনেক ভাষাতে আউটপুট আছে। ধরুন আমি যদি বাংলায় কিছু এখানে লিখি যে আমার নাম চন্দন মুখার্জি, আমি এটাকে বাংলায় লিখছি। দেখুন আমার নাম চন্দন মুখার্জি আমি লিখলাম এখানে, এটাকে আমি বাংলায় লিখলাম। ওকে, আমি চাইছি এটাকে সংস্কৃতে করতে, তো কি আসবে দেখুন, জানি না আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। দেখুন এটা কিন্তু কোনো ট্রান্সলেশন না, এটা হচ্ছে ট্রান্সক্রাইব করা। যে বাংলাতে এক্স্যাক্টলি যেটা দেওয়া আছে সংস্কৃত ভাষাতে এক্স্যাক্টলি সেটা পেলাম। দেখবেন যদি আমি দেবনাগরী লেখার চেষ্টা করি, দেখুন কি দিচ্ছে, দেখুন আমার নাম চন্দন মুখার্জি, মানে আমি শুধু লিপ্যন্তর করলাম, মানে একটা লিপিতে ছিল আমি অন্য একটা লিপিতে চেঞ্জ করলাম। গুরুমুখী মানে পাঞ্জাবি, পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজকে গুরুমুখী স্ক্রিপ্টে লেখা হয়। পাঞ্জাবি যারা জানেন তারা এটা করতে পারবে। তেমনি গুজরাটি, দেখুন গুজরাটি দিয়ে দিয়েছে। দেখুন যারা উড়িয়া, দেখুন উড়িয়াতে দিয়েছে। ঠিক তেমন তেলেগু, তেলেগু দিয়ে দেবে। এগুলো আমরা করতে পারবো না, যাই হোক। মালায়ালাম, মালায়ালাম ভাষাতে লিপিতে ট্রান্সক্রাইব করে দেবে।
তো এটা ট্রান্সলেশন না, ট্রান্সক্রাইব, এক লিপি থেকে অন্য লিপিতে রূপান্তর। এটা ভালো ওয়েবসাইট, যারা কাজ ফাজ করে এটা নিয়ে অনেক সুবিধা এটা নিয়ে কাজ করতে। ওকে থ্যাংক ইউ স্যার। ওকে ম্যাম, বেশ তাহলে আজকে এত দূরে থাকুক আমাদের। পরের সোমবার হয়তো আমি ক্লাস নিতে পারবো না, কারণ ওই দিন আমার একটা কাজ পড়ে গেছে খুব ইম্পর্টেন্ট। আমি হয়তো ওই দিন অন্য কোনো স্যার ক্লাস নিয়ে নেবেন, আমি অন্য কোনো একটা ডেটে হয়তো ক্লাস নিয়ে নেবো আপনাদের, হয় বুধবার নাহলে শুক্রবার। সোমবারটা হয়তো আমার ক্লাস হবে না, আমি আগে থেকে জানিয়ে দিলাম। অন্য কোনো স্যার নিশ্চয়ই ক্লাস নেবেন, আর আমি যে স্যারই ক্লাস নেবেন আমি তার ক্লাসটা নিয়ে নেবো হয়তো, আমি জানিয়ে দেবো এই ব্যাপারে। যাই হোক, আমি আগে থেকে একটু বলে রাখলাম। হোম টাস্ক গুলো করুন, আমাকে পিডিএফ করে পাঠান, আমি চেক করে দেবো, আপনাদেরও অভ্যাস হয়ে যাবে। তাহলে এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলে খুব ভালো থাকুন, শুভরাত্রি, ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।